নাজমিন বেগমের মুখ ফ্যাকাশে বর্ণ হয়ে গেল। রাগে নাক কান মুখ লাল করে শক্ত হাতে শব্দ তুলে কাজ করতে লাগলেন। নাসির সাহেব এত উচ্চ শব্দের উৎপত্তি দেখে এক সেকেন্ডে বুঝে গেলেন আজ তার গিন্নি বেজায় চটেছেন। তাই নিজেও চোখ মুখ অন্ধকার করে সোফার উপর বসে রইলেন। সুফি খাতুন নিজের কণ্ঠ নিচে নামিয়ে অত্যাধিক সতর্কতার সহিত নিজের কথা শুরু করলেন। এক প্রকার বলা যায় ইমোশনাল ব্ল্যাকমেল। তার কথা শুরু হলো এভাবে। শোন নাছির, তুই 2 মেয়ের বাপ। আল্লাহ তোকে ছেলে দেয় নাই কেন জানিস? তুই আমার কথা না শুনে এই নাজমিন রে বিয়া করছিস বলে। নাসির সাহেব মুখ শক্ত করে নিলেন, রাগী কণ্ঠে বললেন, আল্লাহ আমায় ছেলে দেয় নাই, তাই আমার কোনো আফসোস নাই। তাহলে তোমার এত মাথা ব্যথা কেন ফুপি? আমার 2 মেয়ে আমার জন্য লাকি। ওদের জন্মের পরপর আমার ব্যবসা অগ্রগতি করেছে, আর তুমি তাদের মাকে বলছেন। নাসির সাহেব বিরক্তিতে পরবর্তী কথা মুখে আনতে পারলেন না। মুখ চোখ পাল্টে নিলেন। সুফি খাতুন বললেন, আরে তুই চ্যাট করে উঠতাছস কেন? আমি বলতে চাইছি যে দেখ, তুই তোর মেয়েগুলারে বিয়ে দিয়ে দিলে তো এরা নিজেদের বাড়ি চলে যাবে, সাথে মোটা অঙ্কের যৌতুক দিতে। আবারও নাসির সাহেব সুফি খাতুনের কথা কেটে দিলেন। এক আঙ্গুল তুলে বললেন, অন্যের বাড়ি যাবে কেন? আমার মেয়েদের আমি রেখে দিব আমার কাছে, আর অত্যাধিক প্রয়োজন হলে বিয়ে দিয়ে ঘর জামাই করে রাখবো। সুফি খাতুন মনে মনে শয়তানি হাসি দিলেন। ঝটপট বললেন, আর ছেলে যদি ঘর জামাই হতে না চায়? নাসির সাহেবের কাছে এই প্রশ্নের উত্তরও আছে। তিনি উত্তর দিলেন, বাড়ির আশেপাশে বিয়ে দিব। সুফি খাতুনের মুখ চোখে খুশির ঝিলিক ফুটে উঠল। ক্ষীণ হাসি ঠোঁটে রেখে বললেন, এই তো লাইনে আসছিস তুই। আমি আশপাশ থেকে ছেলে পছন্দ করছি তোর মেয়ের জন্য। যেমন তাগড়া শরীর, তেমন উঁচু লম্বা টকবকে যুবক ছেলেটা, আর সাথে বিত্তবান। ইশরাত রাজ করবে রাজ। বাড়িতে মানুষ নেই বললেই চলে, একেবারে ছোট ফ্যামিলি। আর লোকটার জিম করা বডি ফিটনেস দেখলে তুই নিজেই লোকটার প্রেমে পড়ে যাবি। প্রতিদিন সকাল বিকাল রাতে ছেলেটা বারান্দায় দাঁড়িয়ে লাফ ঝাঁপ মেরে জিম করে, আর রোজ সকাল বিকাল পার্কে হাঁটতেও যায়। বুঝতে পারছিস ফিটনেসের ব্যাপারে কতটা সতর্ক ছেলেটা? নাসির সাহেব মনোপুত গলায় জানতে চাইলেন। ছেলের বয়স কত? সুফি খাতুন দু হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গি করে বললেন, আরে বয়সও একদম কম। তুই শোন আমার কথা, লোকটা ইসরাতের সাথে দারুণ মানাবে। তুই লোকটাকে দেখলে তোর মুখ হা হয়ে যাবে। ছেলেটার নাম কি? কাজ কি করে? সুফি খাতুন হাত দিয়ে ধীরে ধীরে কথা বলার কথা বললেন। নিচু স্বরে বললেন, আজ বিকেলে যখন ছেলেটা পার্কে হাঁটতে যাবে, তখন তুই আর আমি দুজন গিয়ে ছেলেটার সম্পর্কে সব জেনে আসবো। তাদের কথা শেষ হতেই নাজমিন বেগম ট্রে করে নাস্তা এনে রাখলেন সেন্টার টেবিলে। তীক্ষ্ণ চোখে সুফি খাতুনের দিকে বুলিয়ে নিয়ে বললেন, আমাকে দেখে মুখ বন্ধ করে নিলেন কেন ফুপি? বিশেষ কোনো আলাপ চলছিল নাকি আমার বিষয়ে? সুফি খাতুন মনে মনে ভেঙচি কাটলেন। নাজমিন বেগমকে মুখে মেকি হাসি ঝুলিয়ে আমতা আমতা করে বললেন, কই কিছু না তো নাজমিন। আর তোমাকে দেখে কেনই বা আমি কথা বলা বন্ধ করব? রেস্টুরেন্টে টেবিলের উপর নিজের এক হাতে থাকা শ্যানেলের ব্যাগ ছুঁড়ে মারল নুসরাত। রাগে তার শরীর দপদপ করছে। কত বড় সাহস! তাকে এই নুসরাতকে নিয়ে টিস করে ওইসব 18-19 বছরের চ্যাংড়া পোড়া পান। রাগে চেয়ারের উপর 2 পা তুলে হাঁটুর উপর মুখ রেখে বসে থাকে সে। তখন একজন স্টাফ এসে নুসরাতের উদ্দেশ্যে বলে ওঠে, ম্যাম, পা নামিয়ে বসেন। এইখানে একটু পর একজন রাজনৈতিক নেতা আসবেন। নুসরাতের খিচে থাকা এতক্ষণের মেজাজ এই স্টাফ এসে আরো খিচিয়ে দিল। দাঁতে দাঁত চেপে কিরমিরিয়ে বলে উঠল, তো ওই বেটা রাজনৈতিক নেতা কি আমার সম্বন্ধ দেখতে আসছে যে আমি পা নামিয়ে বসবো? এসব বালের নেতার কাজ কি এখানে? তারা মানুষ সেবা না করে রেস্টুরেন্টে কি করতে আসছে? স্টাফ বাকরুদ্ধ হয়ে গেল। চোখ গোল গোল করে নুসরাতের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। ছেলে স্টাফটির এমন হাঁ করে তাকিয়ে থাকা দেখে নুসরাত ঠোঁটে জোর করে হাসি এনে ঠোঁট চোখা করে নাকা কণ্ঠে বলল, ও ও আপনারও কি এখন আমায় পছন্দ হয়েছে? আপনিও কি আমার বাসায় সম্বন্ধ পাঠাতে চাইছেন? এর পরপরই রাগী কণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলে ওঠে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কেন দেখছেন? আমার মুখে কি মধু লাগানো নাকি? ফুল ফুটেছে কোনটা যে হাঁ হাঁ করে তাকিয়ে চোখ দিয়ে গিলে খাচ্ছেন? যান, আপনার নেতা ফেতা আসছে না, ওনাকে গিয়ে স্বাগত জানান। স্টাফ নড়তে ভুলে গেল। স্টাফকে সরতে না দেখে নুসরাত দুহাত মুখের সামনে রেখে জোর করে বলে, দয়া করে আপনার এই থোবরা নিয়ে এখান থেকে সরেন ভাই। যান, নিজের কাজে যান। স্টাফ মুখ কালো করে চলে গেল। এর মধ্যে সৌরভী বলে উঠল, তুই বেচারির উপর নিজের রাগ দেখাচ্ছিস কেন?
বেচারি কি করেছে তোর সাথে? শুধু বলেছে পা নামিয়ে বসার জন্য, আর তুই কত কি শুনিয়ে দিলি। আর এত রাগের কিছু নেই নুসরাত, তুই ছেলেগুলোকে ইচ্ছে মতো তোর এই মোটা ব্যাগ। নুসরাতের ব্যাগ হাতে নিতে গিয়ে সৌরভী বেগ পোহাতে হলো। তীক্ষ্ণ চোখে ব্যাগের দিকে তাকিয়ে থেকে রগরগে কণ্ঠে বলল, এই মটকা ব্যাগ দিয়ে ছেলেগুলোকে পিটিয়ে এসেছিস, তারপরও এত রাগ দেখানো কি জায়েজ? একদম জায়েজ না। নুসরাত দন্তকপাটি ঠোঁটের নিচে চেপে হিসিয়ে বলে, বলবে কেন পা নামিয়ে বসার জন্য? ওই বেটা বালের নেতা কি আমায় দেখতে আসছে নাকি যে আমার পা নামিয়ে সুশীল, শুশ্রূষা, নির্মল, নিষ্পাপ হয়ে বসে থাকতে হবে আমায়? প্রয়োজন হলে টেবিলের উপর আমি আমার ঠ্যাং তুলে বসে থাকবো। আর ওই নেতার যদি এতে সমস্যা হয় তাহলে আর ওর মুখের উপর আমি আমার ঠ্যাং তুলে রাখবো। নুসরাত দম নিল, একটু শ্বাস ফেলে বলল, আমি যেমন আমি সেরকম বসবো। এতে কারো সমস্যা হলে সে এখান থেকে চলে যেতে পারে। আমি বলিনি আমার সামনে এসে হি হা হু বলে আমার ভুল দেখিয়ে দেওয়ার কথা। নুসরাত নিজের মুখের বিকৃতি ঘটিয়ে সৌরভীর মতো করলো। সৌরভী চোখ পাকিয়ে তেজি কণ্ঠে বলল, নুসরাত, তুই এবার লিমিট ক্রস করছিস। সৌরভী কণ্ঠ নিচে নামিয়ে কড়মড় করে বলল, আর ওই বেটা নেতা তোর গালি শোনাচ্ছিস তার পেছনে দাঁড়িয়ে? নুসরাত নিজের ভিতরে দপদপ করা রাগগুলো নিজের ভিতর চাপা দিয়ে বলল, আমি কখন লিমিটের ভিতর ছিলাম সুরভি আপা? আর যার শোনার শুনুক সে, আমি বলবো তো। পেছনে দাঁড়ানো সাদা পাঞ্জাবি পরা লোকটা নিষ্প্রাণ চোখে নুসরাতের দিকে তাকিয়ে কোণার দিকের এক সিটে যেতে যেতে বিড়বিড় করে আওড়ালো। ইন্টারেস্টিং। অতঃপর নিজের পাশে দাঁড়ানো একটা ছেলেকে উদ্দেশ্য করে বলল। খোঁজ নাও মেয়েটার। ছেলেটা মৃদুস্বরে বলে উঠল, জি ভাই। নুসরাত রাগ আর বিরক্তি নিয়ে পাগলের মতো দাঁত কেলাচ্ছে। এবার সৌরভী রয়ে শয়ে জিজ্ঞাসা করলো, তোর ব্যাগের ভিতর কি? নুসরাত নিরুদ্বেগ, তার ভিতর কোনো প্রকার উদ্বেগ স্পৃহা দেখা গেল না প্রশ্নের উত্তর দেওয়ার। সৌরভী নুসরাতের মনোভাব টের পেতেই বলল, একদম আমার প্রশ্ন এড়িয়ে যাবি না। নুসরাত নির্লিপ্ত কণ্ঠে বলল, তুই যা বুঝেছিস ওইটাই ব্যাগে। সৌরভী নিজের হাত দিয়ে ঠোঁট চেপে ধরে নুসরাতের দিকে চোখ বড় বড় করে অবলোকন করে। প্রশস্ত চোখে তাকিয়ে সতর্ক গলায় নুসরাতের শোনার মতো করে চেঁচায়, কুত্তি, তুই করেছিস কি? তুই পাথর দিয়ে পিটিয়ে এসেছিস ছেলেগুলোকে, আর তারপরও এত রাগ করছিস? এজন্যই তো বলি ছেলেগুলোর কপাল দিয়ে রক্ত বের হচ্ছে কেন? তুই ব্যাগে পাথর রাখছিস কখন? নুসরাত নির্বিকার কণ্ঠে প্রশ্নের উত্তর দেয়। উত্তরে নেই কোনো দ্বিধা, নেই কোনো অনুশোচনা। বাড়ি থেকে আসার সময় বাগান থেকে তুলে নিয়ে এসেছি। আমার সিক্সথ সেন্স আমাকে হুঁশিয়ারি দিয়েছিল, করেছিল বাড়িতে থাকতেই এরকম বাচ্চা লাফাঙ্গা পোলাপান দু একটার সাথে দেখা তো হবেই এখানে এসে। তাই তুই পাথর দিয়ে পেটাবি? আর বারবার যে বাচ্চা বলছিস, ওই ছেলেগুলোর বয়স 18-19 হবেই। নুসরাত টেবিলের উপর দুপা তুলতে তুলতে আবারও নামিয়ে নেয়। সৌরভীর মোটা মোটা করে পাকানো চোখ দেখে কর্কশ কণ্ঠে বলে, তো ওই ছেলেপেলেগুলো তো বাচ্চাই। তোর বয়স কত যে ওদের বাচ্চা বলছিস? সৌরভী নিরেট কণ্ঠে জানতে চায়। নুসরাত কপালে ভাঁজ ফেলে গর্বের সাথে বুক ফুলিয়ে বীরের মতো করে বলে, আমার বয়স 19। তাহলে তো তুইও বাচ্চা। সৌরভী এমন কথায় নুসরাতের মুখ বন্ধ হয়ে যায়। নুসরাতকে কথা বলতে না দেখে সৌরভী একটু হাসবে, তার আগে নুসরাত বলে ওঠে, ওইগুলো বাচ্চা পোলাপান, আর আমি নুসরাত একজন 19 বছর বয়সী বিবাহযোগ্য প্রাপ্তবয়স্ক কন্যা। সৌরভী শব্দ করে শ্বাস ফেলল। হতবিহ্বল চেহারা বানিয়ে আড়ষ্ট গলায় বলল, কথার বেলায় কেউ তোকে হারাতে পারবে না নুসরাত, তুই একটা চিজ। নুসরাত পা নামিয়ে না বসে আরেকজন স্টাফ আসলো নুসরাতের দিকে। এসে মৃদু কণ্ঠে অত্যন্ত বিনয়ের সাথে কিছু বলার পূর্বে নুসরাত নিজেই মুচকি হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, ভাইয়া, ওই ভাইয়াকে একটা সরি বলে দিবেন। আসলে আমি এভাবে রিয়্যাক্ট করতে চাইনি, কিন্তু কিভাবে কি হয়ে গেল। ম্যাম, এবার প্লিজ পা নামিয়ে বসেন। অনেক চিৎকার করেছেন। উনি আমাদের অতিথি, প্লিজ একটু শালীনতা বজায় রেখে কথা বলুন। শেষ। নুসরাত এক নিমিষে চটে গেল। রাগী কণ্ঠে সৌরভীকে বলল, আর এখানে খাবোই না, এটা আমার মুডের দফারফা করে দিল। নুসরাত রেস্টুরেন্টের বাহিরে খড়খড়ে আলোর দিকে তাকিয়ে চোখ খিচিয়ে ধূপধাপ পায়ে বের হতে নেবে ধাক্কা খেলো কারো গায়ের সাথে। আকস্মিক ধাক্কাটা লাগায় কোনো প্রকার প্রতিক্রিয়া না দিয়ে নুসরাত পাশ কাটিয়ে নীরব ভঙ্গিতে চলে যেতে নেবে পিছন থেকে কেউ অত্যন্ত বিরক্তি নিয়ে বলল, কাউকে ধাক্কা দিলে সরি বলতে হয়, এইটুকু ন্যূনতম ম্যানার্স নেই আপনার মধ্যে? নুসরাতের পা থেমে গেল দরজার সামনে। মাথা কাত করে পিছনে তাকাতে আবারও সে আগের মতো প্রথমে চোখাচোখি হলো লম্বা পাপড়ি দিয়ে ঘেরা কালো মনির চোখের সাথে, যেগুলো বিরক্তির আগে বিতৃষ্ণা ও অন্য কিছুর কারণে জলজল করছে। নুসরাতের অবয়ব আবার দেখতেই আরশের বিরক্তিতে মেজাজ চড়া হলো। ঠোঁট কুঁচকে বলল,
আপনি? নুসরাত তীক্ষ্ণ কণ্ঠে জানতে চায়। অন্য কাউকে আশা করেছিলেন? নুসরাতের কথার মধ্যে অদৃশ্য ব্যগ্রতা আরও টের পায়। শব্দ করে শ্বাস ফেলে ডান হাত দিয়ে নিজের কপালে মেসেজ করতে করতে বলল। আপনার মতো বেয়াদব মহিলাকে তো মোটেও আশা করছি না। নুসরাত তেরচা চোখে শটান হয়ে দাঁড়িয়ে থাকা আরুষকে অবলোকন করে। ঠোঁট টিপে কিছু বলতে নিবে সৌরভী টেনে নিয়ে চলে যায় সামনের দিকে। মোলায়েম কণ্ঠে বলে, বোন আর ঝগড়া করিস না, এইবার ঝগড়া করলে এই নিয়ে 5 বার আর ঝগড়া করে ফেলবি। নুসরাত কথা বাড়ালো না। তার নিজেরও একঘেয়েমি লাগছে সবকিছু। কোনো কিছুই ভালো লাগছে না। ইচ্ছে করছে ছুটে বাড়ি ফিরে যাওয়ার জন্য। সৌরভী দরজা ঠেলে বাহিরে বের হতে নিবে, পেছন থেকে আরশ ডেকে উঠল নুসরাতকে। শুনুন। নুসরাত ঘাড় ফিরায় পিছনে। আরশের সাথে আবারও চোখাচোখি হয়। আরশ নিষ্প্রাণ চোখে সামনের দিকে তাকিয়ে থেকে শব্দের কোনো প্রকার হেরফের না করে তীক্ষ্ণতা নিয়ে জানতে চায়। বিবাহিত? আরশের প্রশ্ন নুসরাতের মেজাজে ঘি ঢালার মতো ছিল। কিয়ৎকাল আগে কিছুটা শান্ত হওয়া মেজাজ দপদপিয়ে চড়ে গেল মস্তিষ্কের প্রতিটা নিউরনে নিউরনে। রাগে ফোঁসফোঁস করতে করতে মুখ দিয়ে যা বেরিয়ে আসলো তাই বলে দিল। তো কন হে বেসালা? তোকে আমি বলতে যাব কেন আমি বিবাহিত নাকি অবিবাহিত? নুসরাত রাগে হিসিস করে বের হয়ে গেল রেস্টুরেন্ট থেকে। চোখে মুখে ক্ষুব্ধ ফুটে উঠেছে স্পষ্ট। এই লোকের সাথে দেখার পর থেকে জিজ্ঞাসা করতেই আছে বিবাহিত নাকি অবিবাহিত। সে বিবাহিত হলে হবে, এই বেটার সমস্যা কি? তাকে বিয়ে করবে নাকি? যেভাবে হাত ধুয়ে পেছনে পড়ে আছে জানার জন্য বিবাহিত নাকি অবিবাহিত। আচ্ছা মতো আরুষকে ধুয়ে দেওয়ার শখ থাকলেও নিজের শখকে অপূর্ণ রেখে বাইরে বের হয়ে আসলো রেস্টুরেন্টে নুসরাত। কিন্তু পরের বার ওই বেটা এসব আজগুবি প্রশ্ন জিজ্ঞাসা করলে সে একদম ছাড়বে না। এক চুলো না। আরুষ পিছন দিকে চেয়ে রইল নুসরাতের যাওয়ার দিকে। সেই স্তব্ধ হতবিহবল কণ্ঠে মাহাদির কাছে জানতে চাইল। মেয়েটা তোকে তুই তোকারি করে গেল? মাহাদি দুপাশে মাথা নাড়িয়ে ব্যঙ্গাত্মক গলায় বলল, না, তোর সাথে আপনি আজ্ঞা করে গিয়েছে মেয়েটা। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল। আরও সাথে শিরাগুলো ফুলে ফেপে উঠল নিমিষে। দাঁতে দাঁত চেপে কর্মর করে নিজের মনে আওড়ায়। বেয়াদব! এইসব অভদ্র মেয়েদের ধরে ঠিক সময় বাচ্চা দুটো থাপ্পড় দিলে এরকম বেয়াদব হতো না। অসভ্য, অশালীন, ম্যানার্সহীন। আর একবার সামনে পেলে থাপ্পড়ে ম্যানার্স শেখাবো। রিঙ্কি, পিঙ্কি, ঝুমুর আর নেহার মেসেজ ভাসছে ওয়ালপেপারে। ইরহাম হোয়াটসঅ্যাপে ঢুকতে সর্বপ্রথম মেসেজ দেখলো ঝুমুরের। ঝুমুর লিখেছে, ইরহাম মাই বয়, আমার 10,000 টাকা লাগবে, তুমি কি আমাকে দিতে পারবে? ইরহাম ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গাত্মক হাসে, ঠোঁট টিপে বিড়বিড়ায়। আমি ইমরান সোহেবের কাছে টাকা চাই এই মেয়ে। নে, তোকে একটা ব্লগ দিলাম। এখানেই তোর মতো মুরগির সাথে আমার সম্পর্ক। তুই থাক আমার ব্লক লিস্টে। এবার নেহার ইনবক্সে ঢুকতে মেসেজ দেখলো, ইরহাম, আমি তোমার সাথে দেখা করতে চাই, কোনো বাহানা নয় কিন্তু। ইরহাম চোখ মুখ উল্টে নিল, বিচ্ছিরি হেসে আওড়ায়। ন্যাকার গোষ্ঠী, একটা মানুষ কিভাবে এত ন্যাকা হয়? ছে ছে ছে। মেসেজে রিপ্লাই দিল, আজ বিকেল 3টার সময় ব্ল্যাক উইন্স রেস্টুরেন্টে আমি আসবো, সময় মতো চলে আসো। রিঙ্কি, পিঙ্কি একই মেসেজ করেছে, তারা দেখা করতে চায় ইরহামের সাথে। ইরহাম রিঙ্কিকে রিপ্লাই দিল, রিঙ্কি, তুমি বিকেলে 3:40 ব্ল্যাক উইন্স রেস্টুরেন্টে এসো। পিঙ্কিকে বলল 4টায় আসার জন্যে। ব্ল্যাক উইন্স রেস্টুরেন্ট, বিকেল 3টা। নিজাম শিকদার এসেছেন দুপুরবেলা খাওয়ার জন্য ব্ল্যাক উইন্স রেস্টুরেন্টে। সৌরভী বাড়িতে না থাকার জন্য নিজাম শিকদার আজকাল রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন। খাবার অর্ডার দিয়ে বসেছিলেন খাবার আসার অপেক্ষায়। আশেপাশে নিজের চোখ বুলিয়ে রেস্টুরেন্টের আউটডোর প্ল্যানগুলো দেখছিলেন। এর মধ্যে দেখলেন ইরহামকে রেস্টুরেন্টে প্রবেশ করতে। নিজাম শিকদার মুখের বিকৃতি ঘটিয়ে নিজের টেবিলের দিকে চোখ ফিরিয়ে নিয়ে আসলেন। সৈয়দ বাড়ির মধ্যে এই ছেলে তার ওই বেটা ছেলে বন্ধু, আর মিচকে শয়তানের মতো হাসি হাসি মুখ বানিয়ে ঘুরে এদের সাথে আরেকটা জিন। এই 3 নমুনাকে তার মোটেও পছন্দ না। এর মধ্যে ইরহাম এসে বসলো নিজাম শিকদারের ঠিক বিপরীত সিটে। সে খেয়াল করেনি রেস্টুরেন্টে বসে থাকা নিজাম শিকদারকে। নিজাম শিকদার মেনু কার্ড দিয়ে নিজের মুখের এক পাশ ঢেকে নিলেন। এই ছাগলটার সাথে কথা বলার কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা নেই তার। এর হাসি দেখলে তার গা পিত্তি জ্বলে যায়। কিরকম বদমাস ছেলেদের মতো হাসে। তাই ইরহামের সাথে কোনো বাক্যালাপ না করার জন্য মেনু কার্ড দিয়ে মুখ ঢাকলেন। কিন্তু ঠিকই চোরা চোখে চেয়ে রইলেন ইরহামের দিকে। সন্তর্পণে নজর রাখলেন বিপরীত সিটে। অর্ডার দেওয়া খাবারগুলো আসতে ধীরে ধীরে খাওয়া শুরু করলেন নিজাম শিকদার। খাবার মুখে পুরে অপরদিকে তাকাতেই মুখ থেকে বের হয়ে আসলো ছিটকে খাবারের দলা। এক হাতে নিজের চোখ ঢেকে নিলেন, দুপাশে মাথা নাড়াতে নাড়াতে বিড়বিড়ালেন, খারাপ যুগ, আজকালকার যুগে ছেলে মেয়েরা উচ্ছনে গিয়েছে, আর এই ছেলে আর ওই মেয়ে তো উচ্ছনে যাওয়ার ওপরেরটা পার করে ফেলেছে। খাবার শেষ হওয়ার পর সময় দেখলেন 3:30। মুখ টিস্যু দিয়ে মুছে নিজের বিপরীতে চোখ বোলাতেই দেখলেন মেয়েটা চলে যাচ্ছে। সুস্থির নিঃশ্বাস ফেলে নিজেও বাড়ি যাওয়ার জন্য বিল পে করে রওনা হবেন এমন সময় দেখলেন
ইরহাম আবারও হেসে হেসে এগিয়ে গিয়ে আরও একটা মেয়েকে জড়িয়ে ধরেছে, ঠোঁট থেকে যেন হাসি সরছেই না। মেয়েটা কোমর জড়িয়ে নিয়ে এসে সিটে বসে পড়ল। নিজাম শিকদারের আখি যুগল প্রশস্ত হলো। নিচু স্বরে রেস্টুরেন্টের স্টাফকে ডেকে আরও এক কাপ কফি অর্ডার দিলেন। ধীরে ধীরে কফি খেতে খেতে ইরহামের সকল কাণ্ড কারখানা লক্ষ্য করতে লাগলেন। 30 মিনিট অতিবাহিত হওয়ার পর এই মেয়েও চলে গেল। এবার আসলো আরও একটা মেয়ে। নিজাম শিকদারের চোখ এবার অক্ষিকোটরের বাহিরে বের হয়ে আসলো। নির্বাক চোখে চেয়ে রইলেন ভদ্রলোক। এই মেয়েটা ঠিক 30 মিনিট পর চলে গেল। এরপর লম্বা দেখতে আরও একটা মেয়ে এসে উপস্থিত হলো রেস্টুরেন্টে। একইভাবে সেই মেয়ের সাথে ঘষাঘষি ডলাডলি করলো ইরহাম। নিজাম শিকদারের এবার চেতনা হারানোর জোগাড়। এই মেয়েটা 4:30 মিনিটে চলে গেল। নিজাম শিকদারের হঠাৎ টনক নড়ল। ইরহামের এসব কাণ্ড কারখানার ভিডিও করার কথা তো তিনি ভুলে গেছেন। আজ এই ব্যাটার এসব ভিডিও করে রাখলে এর বড় চাচাকে দেখানো যেত। নিজাম শিকদার নিজের বোকামিতে দীর্ঘশ্বাস ফেললেন। রেস্টুরেন্টের বিল পে করে বের হতে হতে প্রশংসা করলেন ইশরাতের। এই মেয়েটা ছাড়া সৈয়দ বাড়ির আর একটা বাচ্চা ভালো হয়নি। সাথে নিজে তারিফ করলেন এত ভালো একটা মেয়ে পছন্দ করার জন্য। নিজাম শিকদার, তোমার পছন্দের তারিফ করতে হয়। বেটা এহরাম পিচ্চি শয়তান, আর ওই বেটি নুসরাত 3 বাচ্চার একটা নমুনা সৈয়দ বাড়ির। অস্তমিত রবির আলো পশ্চিম আকাশে লালাভা সৃষ্টি করেছে। পৃথিবী তার দীপ্তিতে লাল রঙে রঙিন হয়ে আছে। পার্কের এক পাশের ছোট ও খাটো ঝোপের আড়ালে লুকিয়ে আছেন সুফি খাতুন আর নাসির সাহেব। নাসির সাহেব বুঝলেন না এই ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকার মানেটা কি। তারা তো দেখতে আসছে পাত্রকে। পাত্র কি এই ঝোপঝাড়ের আড়ালে তাদের সাথে দেখা করতে আসবে? নাসির সাহেবের চিন্তায় ব্যাঘাত ঘটল। সুচারু কিছু কামড় পায় উপলব্ধি করে। কামড় মারা জায়গায় জ্বলন অনুভব হতে হাত দ্বারা পায়ে আঙ্গুল বোলালেন। তারপর হাতের মধ্যে মশার কামড় অনুভূত হতেই ঠাস করে নিজের হাতের উপর থাপ্পড় মারলেন। চোখ মুখ খিচিয়ে বসে রইলেন। তথাকথিত সুফি খাতুনের কথা অনুসারে সে হ্যান্ডসাম জিম করা বডি, উঁচু লম্বা, কম বয়সী এবং ধনী ব্যক্তির অপেক্ষায়। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ঠিক 5:30 মিনিটে ছেলেটা এসে হাজির হলো। সুফি খাতুন নিচু স্বরে বললেন, ছেলে এসে গিয়েছে। নাসির সাহেব আশেপাশে চোখ বোলালেন ছেলেকে দেখার জন্য। কোথাও কোনো ছেলে তার দৃষ্টিসীমানায় না পড়ায় অবাক কণ্ঠে জানতে চাইলেন, কোথায় পাত্র? ফুপি কোথায় ছেলে? আরে তুই ছেলে দেখতে পাচ্ছিস না? ওই যে সামনের বেঞ্চে বসে আছে। সুফি খাতুন ফিসফিস করে নাসির সাহেবের কানের কাছে বললেন। নাসির সাহেব বুঝে পেলেন না সুফি খাতুনের এত ফিসফিস করে কথা বলার মানে। সেদিকে মাথা না ঘামিয়ে আবারও ছেলে খুঁজতে ব্যস্ত হলেন নাসির সাহেব। সামনের বেঞ্চে সুফি খাতুনের কথা অনুসারে কোনো ছেলে বসা দেখলেন না, তাই আবারও জানতে চাইলেন, ফুপি কোথায় ছেলে? একটু হাত দিয়ে তাক করে দেখাও। সুফি খাতুন সামনে বরাবর হাত তুলে নিয়ে বেঞ্চে বসা লোক দেখিয়ে বললেন, ওই যে দেখ পাত্র, বল ইশরাতের সাথে দারুণ মানাবে না? নাসির সাহেব পাত্রকে দেখে মুখ হা করে নিলেন। যেখানে অনায়াসে এক ঝাঁক মাছি মশা ঢুকে যেতে পারে। সুফি খাতুন প্রশস্ত হেসে চেঁচিয়ে বললেন, দেখ নাচির, আমি বলেছিলাম না তোর মুখ হা হয়ে যাবে এত হ্যান্ডসাম ছেলে দেখে? কেমন লাগলো ছেলেকে তোর কাছে? নাসির সাহেব একটা কথার উত্তর না দিয়ে হত বিহবল কণ্ঠে জানতে চান সুফি খাতুনের কাছে। এই ছেলে? সুফি খাতুন উপর নিচ মাথা নাড়ালেন হ্যাঁ ভঙ্গিতে। নাসির সাহেব আবারও জানতে চান, এই তোমার কম বয়সী ছেলে? এবার সুফি খাতুন উৎকণ্ঠিত চেহারা নিয়ে খুশিতে ঢলনামা কণ্ঠে বললেন, হ্যাঁ। নাসির সাহেবের মেজাজ ধীরে ধীরে চড়তে শুরু করলো। ভিতরে ভিতরে আগে ফুসফুস করে উঠলেন, তবুও উপরে স্বাভাবিক থাকার চেষ্টা করে জিজ্ঞাসা করলেন, এই বয়স্ক লোককে তোমার কাছে ছেলে মনে হচ্ছে ফুপি? সুফি খাতুন খুঁজে পেলেন না নাসিরের ছ্যাদ করে ওঠার মানে কি। ছেলেটার তো বয়স কম, সামনের দুটো দাঁত পড়ে গেলেও তো লোকটাকে দেখতে কত মায়াবী লাগে, একদম সদ্য জন্ম নেওয়া বাচ্চার মতো। তাই নিজের মনের ভাব মুখে প্রকাশ করে বললেন, বয়স তো বেশি না নাচির, বড়জোর 80 বা 81 হবে। আর এমন বয়স কি? উনি তো ছেলেই, তুই চাইলে বাচ্চা ছেলে বলতেই পারিস। কথা শেষ করে নাসির সাহেবের দিকে হাসি হাসি মুখ করেছে জিজ্ঞাসা করলেন, ইশরাতের সাথে দারুণ মানাবে না? সুফি খাতুন নির্বিকার কণ্ঠে বলা কথা শুনে নাসির সাহেব নিজের মুখের ভাষা হারিয়ে ফেললেন। এটা নাকি কোনো বয়স না, তার 21 বছরের মেয়েটার জন্য এই মহিলা একজন 80 বছরের লোক পছন্দ করছেন। তার মেয়ের সাথে কি এই লোকটা যায়? সুফি খাতুন নাসির সাহেবকে কথা বলতে না দেখে বিগলিত কণ্ঠে বললেন, তোর পছন্দ হয়েছে নাচিন? তাহলে সবকিছু কথাবার্তা বলে সামনে আগাই। কথা শেষ হওয়ার আগে ঝোপের আড়াল থেকে বের হয়ে আসলেন নাসির সাহেব। তারপর ধূপধাপ শব্দ তুলে রাগে হিসিস করতে করতে এক মুহূর্ত বিলম্ব না করে বের হয়ে গেলেন পার্ক থেকে। সুফি খাতুন নাসিরের আকস্মিক রাগ করে চলে যাওয়া দেখে বোকা বনে গেলেন, তাই তিনিও ঝোপের আড়াল থেকে বের হয়ে নাসির নাসির বলে তার পিছু ছুটে গেলেন। নাসির সাহেব সুফি খাতুনের এত পিছু ডাকের কোনো উত্তর দিলেন না। ফায়ার হয়ে চলে গেলেন নিজের বাড়ির উদ্দেশ্যে। দূরে বেঞ্চে বসে থাকা নাজিম শিকদার
দূরে বেঞ্চে বসে থাকা নিজাম শিকদার লক্ষ্য করলেন আর চোখে ঝোপের ভিতর থেকে বের হয়ে দৌড়াতে দৌড়াতে নাসির সাহেবের পিছনে যাওয়া সুফি খাতুনকে। ঝোপের আড়ালে লুকিয়ে ফুপি আর ভাতিজা কি করছিলেন তার রহস্য উদ্ঘাটন করতে ব্যর্থ হলেন। এই বাড়ি যেমন অদ্ভুত, এই বাড়ির মানুষগুলো তার থেকে বেশি অদ্ভুত। পৃথিবী গোল, এই গোলাকার পৃথিবীতে দেখা হওয়া মানুষগুলো একসময় সবাই সবার থেকে দূরে চলে যায়। গোল পৃথিবীর এক প্রান্তে একদল মানুষ বাস করে তো অন্য প্রান্তে আরেক দল মানুষ বাস করে। নুসরাত কখনো বিশ্বাস করতো না পৃথিবীর এক প্রান্তে একবার যার সাথে দেখা হয়েছে ওই মানুষটার সাথে আবারও দেখা হয়, আর যদি সম্ভাবনা থাকে তাহলে ক্ষীণ। কিন্তু সেটা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে আজ তৃতীয়বারের মতো সামনাসামনি হলো সেই মানুষটার। প্রথমবার হয়তো তাকে বাঁচানোর জন্য লোকটা এসেছিল, দ্বিতীয় দেখাটাও অনাকাঙ্ক্ষিত ছিল, আর তৃতীয় দেখাটা কি দ্বিতীয় দেখার মতো অনাকাঙ্ক্ষিত, নাকি ভাগ্য তাদের বারবার নিজের তথাকথিত তকদিরের কাছে এনে দাঁড় করাচ্ছে কে জানে। হয়তোবা তকদির বলে কিছু একটা আছে, যতই তুমি নিজের তকদিরের কাছ থেকে পালাতে চাইবে তত সেই তকদির তোমাকে গ্রাস করে ফেলবে, মুখোমুখি করবে নিয়ে গিয়ে নিজের তথাকথিত অতীত, বর্তমান ও ভবিষ্যতের। নুসরাতের মুখ দেখে বোঝা গেল এই লোকটার সাথে সে আবারও দেখা হওয়া মোটেও আশা করেনি। যার সাথে গত দুদিন আগে নুসরাত জব্বর বেয়াদবি করে আসছে সেই লোকটার সাথে সামনাসামনি দেখা হতে নুসরাতের মুখ দেখার মতো হলো। যার সাথে জীবনের সামনাসামনি হবে না ভেবেছিল সেই মানুষটার সাথে আবারও দেখা, এটা কি অনাকাঙ্ক্ষিত নাকি অন্য কিছু? ভাগ্য কেন বারবার এই লোকের সাথে নুসরাতের দেখা করাচ্ছে? নুসরাত চায় না তো এই লোকটার সাথে বারংবার এভাবে দেখা হওয়া, কিন্তু এই তকদির ভাগ্য যাই হোক না কেন বারংবার এই ঠাটা পড়া লোকটার সামনে এনে দাঁড় করাচ্ছে। কোনো একটা কথা বা লিখা এরকম ছিল, তোমার তকদির যখন আগের থেকে লিখা তাহলে তুমি কেন তকদির নিয়ে এত চিন্তা করো? তকদির ছেড়ে দাও, তকদিরের উপর যা হওয়ার তা দেখা যাবে, কারণ আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, তিনি তোমার এবং তোমার ভালো হবে কিসে সেটা নির্ধারণ করে তোমার তকদির লিখেছেন। কিন্তু তুমি যদি তকদিরের বিরুদ্ধে যেতে চাও তাহলে শুনে রাখো, তকদির তোমাকে এমনভাবে গ্রাস করে ফেলবে মনে হবে তুমি এক অন্ধকার গুহায় বা অতল এক গহ্বরে ফেসে গিয়েছো ভয়ঙ্করভাবে, যা থেকে রেহাই পাওয়ার কোনো রাস্তা নেই। চারদিকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে। এখনো নাসির সাহেবদের সোসাইটির মসজিদে আজান দেননি ইমাম সাহেব। আশেপাশে থাকা সোসাইটির মসজিদ থেকে ভেসে আসছে আজানের করধ্বনি। গেটের সামনে দাঁড়িয়ে ক্ষিপ্র গতিতে কলিং বেলে চাপ দিচ্ছেন নাসির সাহেব, কিন্তু কেউই দরজা খুলছেন না। তাই রাগে বিরক্তিতে আর মশার কামড়ের জ্বালায় হুঙ্কার দিয়ে উঠলেন নাসির সাহেব। নাজমিন, দরজা খোলো তাড়াতাড়ি, মাথা গরম আছে, এমনিতে আর গরম করো না। নাসির সাহেব হুঙ্কার, হুঁশিয়ারি বা আদেশের স্বরে বলা কথা কি বাগান ভেদ করে ডুপ্লেক্স বিশিষ্ট বাড়ির ভিতরে প্রবেশ করলো তা নাসির সাহেব বোঝার চেষ্টা করলেন না। তিনি ওইখানে দাঁড়িয়ে নিষ্পিস করা পা নিয়ে দাঁড়িয়ে থাকলেন। যদি পারতেন আজ এই গেট টপকে বাড়ির ভিতরে ঢুকতেন, তবে কিন্তু একটা থেকে যে এভাবে বাড়িতে প্রবেশ করলে গেটের রঙে স্ক্র্যাচ পড়বে, আর তার জন্য খরচ করতে হবে এতগুলো টাকা। আর এই নাসির কখনো নিজের টাকা এমনি খরচ করে না, টাকা খরচ করার ভয়ে নাসির সাহেব গেটের সামনে দাঁড়িয়ে আছেন চুপচাপ। টাকার বিষয় যদি না আসতো তাহলে নাসির সাহেবকে জীবনে কেউ এই দেয়াল টপকানো থেকে আটকাতে পারতো না। নাসির সাহেব রাগ থামানোর চেষ্টা করলেন। বাড়িতে এত রাগ নিয়ে প্রবেশ করলে নাজবিন বেগমের কাছে থেকে ঝাড়ি খেতে হবে, আর তার কারণও সে নিজে। এর আগে যখন সুফি খাতুন ভালো পাত্রের সন্ধান দিতে পারেননি, তাহলে কেন আবার সুফি খাতুনের উপর বিশ্বাস করে গেলেন উনি? এটা ভেবেই হাই হুতোষ করে মরে যাচ্ছেন ভেতর ভেতর নাসির সাহেব। এবার নাসির সাহেবের নিজের ইচ্ছে হলো নিজের মাথাটা গেটে ধরে দুটো ধুমধাম করে বাড়ি দিতে। যে কথা সেই কাজ, বাড়ি দেওয়ার জন্য গেটের দিকে এগিয়ে যেতে মনে হলো আরে রং তো উঠে যাবে, তার জন্য খরচ হবে মোটা অঙ্কের টাকা। আর এসব ছোটোখাটো বিষয়ে সৈয়দ নাসিরউদ্দিন টাকা খরচ করেন তাহলে সোসাইটিতে তার বদনাম হয়ে যাবে, সবার মুখের আলোচনা থাকবে নাসির সামান্য একটা স্ক্র্যাচের জন্য হাত ভর্তি টাকা খরচ করেছে। নাসির সাহেবের চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে গেট খুলে গেল শব্দ করে। নাসির সাহেব শক্ত হাতে গেটে লক করতে যাবেন, ধাক্কা মেরে সুফি খাতুন এসে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। ঠোঁটে টেনে হাসলেন মৃদু, যা নাসির সাহেবের নিকট বিশ্রী ঠেকল। তিনি এক প্রকার মুখ ঝামটা দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলেন। সুফি খাতুন নাসির সাহেবের কাছ থেকে মুখ ঝামটা খেয়ে চোখ মুখ উল্টে নিলেন। গেট লক করে বাড়িতে প্রবেশ করলেন নাসির সাহেবের পিছু পিছু। ড্রয়িং রুমে পা দিতেই দেখলেন সোফার উপর শুয়ে আছে আহান, মুখের সামনে এক বাটি পপকর্ন। আধুনিক ধাঁচের কিচেন কাউন্টারে বসে ইরহাম মুরগির লেগ পিস খাচ্ছে কর্ম শব্দ করে। সুফি খাতুন ঢোক গিলল লেগ পিসের দিকে তাকিয়ে, লোভী চোখে তাকিয়ে রইলেন ইরহামের হাতের দিকে। ইরহাম সুফি খাতুনের এরূপ দৃষ্টি দেখে নাক কুচকে নিল উপরের দিকে, কিছুটা শাসিয়ে বলে ওঠে, একদম আমার খাবারের দিকে নজর দিবে না দাদি। ওই যে তোমার নাতি বসে পপকর্ন খাচ্ছে, ওসব খাও। এইগুলো আমার জন্য স্পেশালি মেইজমা বানিয়েছে। সুফি খাতুনের মুখ পাংশুটে বর্ণ ধারণ করলো, ঠোঁট চোখা করে শ্বাস ফেলে সোফায় বসলেন। এর মধ্যে নাজমিন বেগম মাথা থেকে পেঁচানো ওড়না খুলতে খুলতে ইরহামকে জিজ্ঞাসা করলেন, আব্বু আর কিছু খাবে তুমি? ইরহাম দুপাশে মাথা নাড়ালো না ভঙ্গিতে। এর মধ্যে নাজমিন
বেগমের চোখ গেল সুফি খাতুনের দিকে। না চাইতেও এতক্ষণে ভালো থাকা মেজাজ খারাপ হয়ে গেল। তিনি বুঝে পান না ছোট এত ভালো আর ছোটর মা এত খারাপ কিভাবে। নাজবিন বেগম নিজের মেজাজ খারাপ করতে চাইলেন না, তাই কিচেনের সিঙ্কে থাকা বাটিগুলো ধুয়ে রাখতে গেলেন। দু হাতের হাতা গুটিয়ে নিতে ইরহাম বলে উঠল, একদম তুমি এখানে আসবে না, আমি ধুয়ে রাখবো। নাজবিন বেগম কথা শুনলেন না। হাতা গুটিয়ে এগিয়ে যেতে ইরহাম লাফ মেরে কিচেন কাউন্টার থেকে নেমে নাজবিন বেগমকে ঠেলে বের করে দিল সেখান থেকে। কিচেনের দরজা লাগাতে লাগাতে শক্ত কণ্ঠে বললেন, তুমি কি চাও? তোমার মেয়ে আমাকে এসে পিটাক? মেজমা, তোমার মতিগতি আমার কাছে ভালো ঠেকছে না। নাজবিন বেগম ভেজানো দরজার বাইরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, কেন? ও তোমাকে কেন পিটাবে? আরে কথাটা বলতে বলতে ইরহাম ভেজানো দরজা আবারও খুলে নাজবিন বেগমের গলা পেঁচিয়ে ধরল। দু হাতে গলা পেঁচিয়ে নিয়ে বলল, ওহ সুইটহার্ট, বোঝার চেষ্টা করো। তোমার মেয়ে আমাকে বলে গিয়েছে যে যেই বাটিতে খাবো সেই বাটি যেন নিজ দায়িত্বে ধুয়ে রাখি, না হলে ওই জল্লাদ মেয়ে বিনা পাউডারে আমাকে ওয়াশিং মেশিনে ফেলে ধুয়ে দিবে। নাজবিন বেগম মুখে হাত দিয়ে অবাক কণ্ঠে জানতে চাইলেন, সত্যি ওই পাগল এসব বলেছে? ইরহাম নির্দোষ ভঙ্গিতে মাথা দোলায়। দুজনের একজন খেয়াল করলো না দূরে বসা সুফি খাতুন সূক্ষ্ম নজরে দুজনের দিকে তাকিয়ে আছেন আর গালে হাত দিয়ে কোনো একটা বিষয় মিলাচ্ছেন। এর মধ্যে গড়গড় করতে করতে নাসির সাহেব এসে হাজির হলেন ড্রয়িং রুমে। মুখ চোখে স্পষ্ট রাগের বহিঃপ্রকাশ করছে। নাসির সাহেবের পিছু পিছু ইশরাত নেমে আসছিল, চোখে মুখে কি হয়েছে জানার উদ্বেগ। প্রশ্নাত্মক চাহনি মায়ের দিকে ছুড়ে দিতে নাজবিন বেগম মাথা নাড়িয়ে পরে বললেন। নাসির সাহেবের রাগ দেখে আজ করতে পেরেছিলেন নাজবিন বেগম কি হয়েছে, আর এখন তো পুরো পরিষ্কার তার কাছে যে সুফি খাতুন আবারও কোনো আধবুড়ো না হয় বয়স্ক লোক ধরে নিয়ে এসেছেন ইশরাতের জন্যে। আর এই জন্যে মহামান্য স্বামীর এত রাগ। তাই চুপচাপ দাঁড়িয়ে রইলেন নাসির সাহেবের কথা বলার অপেক্ষায়। চুপচাপ দাঁড়াতে কোথায় পারলেন। ইরহাম পেছন থেকে উকি মারল প্রথমে ড্রয়িং রুমে, পরপরই নাজবিন বেগমকে কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করলো, মেজমা কি হয়েছে? মেজ আব্বু এরকম খ্যাবা সারের মতো হয়ে আছেন কেন? নাজবিন বেগম মাথা কাত করে চোখ পাকালেন ইরহামকে। হাসি আটকানোর চেষ্টা করে মুখে মেকিয়ে রাগ এনে বললেন, ইরহাম। ইরহাম নিচের মাথা রাখলো নাজবিন বেগমের কাঁধে, ঠোঁট উল্টে জিজ্ঞাসা করলো, ইরহাম কি সুইটহার্ট? ফ্লার্ট করা বন্ধ করবে তুমি? নাজবিন বেগমের প্রশ্নে ইরহাম দুপাশে মাথা নাড়ালো। তাদের কথোপকথন সুফি খাতুন দূরে বসে তারা চোখে দেখলেন। এর মধ্যে নাসির সাহেব কটকটে গলায় বললেন, এই বুড়ো নিজাম সিকদারকে তুমি আমার মেয়ের জন্য পছন্দ করতে পারলে? তোমার উপর সামান্য বিশ্বাস করাই বিশ্বাসের এই মূল্য দিলে তুমি ফুপি? আহান পপকর্ন খেতে খেতে উঠে বসলো। ইশরাতকে নিজের পাশে বসার জায়গা করে দিল। ইশরাত বসলো আহানের পাশ ঘেঁষে শান্ত ভঙ্গিতে। তারপর দুজন একসাথে বসে মুখে পপকর্ন পুড়তে শুরু করলো। পপকর্ন খেতে খেতে যখন পাত্র হিসেবে শুনলো নিজাম শিকদারের কথা, ছিটকে পপকর্ন বের হয়ে আসলো মুখের বাহিরে। কেসে উঠলো শব্দ করে। আহান হালকা হাতে ইশরাতের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। ইশরাতের মুখ দিয়ে বের হয়ে আসলো অনাকাঙ্ক্ষিতভাবে, নিজাম দাদুকে এই মহিলা আমার জন্য পছন্দ করেছে। ইশরাতের নাক মুখ কুঁচকে গেল। ইচ্ছে করলো বুড়িকে ধরে কয়েকটা ধূপধাপ পেটাতে। ইশরাত শুধু মনে মনে ভাবতে পারলো, কিন্তু করতে পারলো না নিজের ব্যক্তিত্ব বোধের বাহিরে বের হয়ে। এরপর কানে আসলো সুফি খাতুনের অত্যন্ত কোমল স্বরে, যতটুকু স্বর নরম করলে একটা মানুষকে নিজের আয়ত্তে আনা যায় ততটুকু এনে বললেন, নাছির, তুই রাগ করছিস কেন? আমি তো তোর মেয়ের ভালোর জন্যই বলছি। আর লোকটার বয়সও তো কম, একদম নাদান শিশু। তোর কাছে বুড়ো মনে হলে তো আরো ভালো। দুদিন পর মরে গেলে সব সম্পত্তি তোর মেয়ের হয়ে যাবে। আরামায়েশে দিন কাটাবে তোর মেয়ে, রাজ করবে রাজ এই ছেলেটার বাড়িতে। নাসির সাহেব হতবিহ্বল, চেহারার অবস্থা বেহাল। শুভ্র বর্ণের চেহারা ধীরে ধীরে লাল টুকটুকে হতে শুরু করলো। ইশরাতেরও সমান অবস্থা। রাগে নাকের পাটা বরাবর ফুলছে বাপ মেয়ে দুজনের। পাশে বসা আহান স্পষ্ট দেখলো বড় আপির বারংবার পা দিয়ে মেঝেতে নখ খুঁটানো, দাঁতের সাথে দাঁত চেপে কটমট শব্দ করা, আর অতিষ্ঠ চোখে তাকিয়ে থাকা। আহান গলা নিচে নামিয়ে বলল, আপু, বলো কেনার মতো ফোলা তোমার সাথে যায় না, ওইটা নুসরাত আপির সাথে যায়। এরকম দাঁতের ওপর অত্যাচার করলে কম বয়সে বুড়ি হতে হবে, পরে মাত্র 21 বছর বয়সে তুমি দাঁতবিহীন হয়ে যাবে। সবাই তোমাকে ফোকলা বলে ডাকবে, আর এই ডাক কি আমি মেনে নিতে পারি? না। আমার এত সুন্দরী কিউট গুলু লালটু আপু এত তাড়াতাড়ি ফোকলা হতে পারে, সেটা আমি কিভাবে মেনে নিতে পারি? আর সেটা আমি কেন মানবো? কখনো মানবো না। আহান নাটকীয় ভঙ্গিতে কথাটা শেষ করলো। চোখ মুখ বন্ধ করে বাপ্পা রাজের মতো বলে উঠলো ফিসফিস করে, না, এ হতে পারে না।
আমার আপি এত তাড়াতাড়ি ফোকলা হতে পারে না, আমি বিশ্বাস করি না। নাসির সাহেব চোখের পলক না ফেলে হা করে চেয়ে রইলেন সুফি খাতুনের দিকে কিয়ৎকাল। এক আঙ্গুল তুলে শাসাতে শাসাতে সুফি খাতুনকে বললেন, ফুপি খবরদার, এরূপ কথা আরেকবার যদি শুনি তাহলে আমি নাছির নিজের ভদ্রতা তোমার প্রতি বজায় রাখবো না। আমার মেয়ে কি নদীর জলে ভেসে এসেছে যে আমি নিজাম চাচার সাথে ওর বিয়ে দিব? তোমার জঘন্য চিন্তা দেখে আমি স্পিচলেস। একটা মানুষ কীরূপ চিন্তা করতে পারে তোমাকে না দেখলে আমি জানতামই না। আর সম্পত্তির কথা আসলে আমার সম্পত্তি কি কম আছে? আর এই সব সম্পত্তি আমার অবর্তমানে আমার মেয়েরা পাবে। আহান হি হি করে হেসে উঠল। তখনই সবার চোখ আহানের দিকে ফিরে গেল। নিস্তব্ধতা বিদীর্ণ প্রহরে ঘোরে গেল পুরো নাসির মঞ্জিল। আহান ঢোক গিলে নিয়ে বলল, সরি হাসার জন্য। আরেকটা সরি, একটা কথা বলতে যাচ্ছি আপনাদের বড়দের মধ্যে। আই হ্যাভ এ আইডিয়া মেজো আব্বু। আহান কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ঝটপট কণ্ঠে বলে উঠল, আমরা এক কাজ করতে পারি, নানির ভাষায় যিনি নাদান শিশু নিজাম দাদুর সাথে নানির একটা সেট আপ করে দিলে কেমন হয়? একদম মেড ফর ইচ আদার লাগবে দুজনকে। আহান কোনো রকম কথা শেষ করে হাহা করে হাসতে লাগলো, সাথে ইশরাতও হাসতে শুরু করলো। হাসতে হাসতে ঢরে পড়লো আহানের গায়ে। ইরহাম হাসতে হাসতে মেঝেতে বসে পড়লো, পারে না সে মাটিতে পড়ে গড়াগড়ি খায়। একমাত্র নাজমিন বেগম কোনো রকমে হাসি আটকে দাঁড়িয়েছেন। বাচ্চাদের সাথে নিজে তাল মিলিয়ে হাসলে বিষয়টা খারাপ দেখাবে। নাসির সাহেবের দিকে চোখ পড়তে দেখলেন নাসির সাহেব মুখ চেপে ধরে হাসছেন। দীর্ঘশ্বাস ফেললেন নাজমিন বেগম। স্বামীর হাসাহাসিতে এই লোকটা ধমক দিবে থানা করে এদের সাথে বসে দাঁত বের করে হাহা হিহি করে হাসছে। আরশ কখন থেকে হাসছে নুসরাতের দিকে তাকিয়ে থেকে। নুসরাতের কাছে আরশের হাসিটা বিষের মতো লাগলো। একটা মানুষের হাসি এত জঘন্য হয় কিভাবে, তা একে না দেখলে কখনোই নুসরাতের বিশ্বাস হতো না। নুসরাতের নিষ্প্রাণ চোখে আরশের দিকে তাকিয়ে রইল। তখনই কানে আসলো গমগমে পুরুষালী স্বরে বলা কথা, যা তার উদ্দেশ্যে ছুড়ে দিয়েছে মানুষটা। সরে বসো মেয়ে, আর এভাবে তাকানোর কিছু নেই আমার দিকে আপনার। আরশের তীব্র গতিতে বলা কথায় নুসরাত এক মুহূর্তের জন্য কথা বলতে ভুলে গেল। নিজের জায়গায় অসাড় হয়ে বসে রইল নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে। আর তারই এক দৃষ্টিতে তাকিয়ে থাকা আরশ লক্ষ্য করলো ধৈর্য নিয়ে দাঁড়িয়ে চুপচাপ স্থির ভঙ্গিতে নিজের জায়গায় দাঁড়িয়ে রইল নুসরাতের সরে বসার অপেক্ষায়। নুসরাত ও সৌরভীর দিকে চোখ ঘোরাতে সৌরভী বলল, বেচারার গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, একটু হেল্প চাইছিল, তাই আর কি হেল্প করতে এগিয়ে গেলাম। উনি আমাদের সাথেই সিলেট যাবেন। নুসরাতের মুখটা নিমিষে পাংশুটে বর্ণের ধারণ করলো। তার মুখ দেখে বোঝা গেল সে আশা করেনি এই লক্ষ্যে এখানে। আরশ ভ্রু বাঁকিয়ে আদেশ দিয়ে বলল, সরে বসুন। নুসরাত সরে গেল, জায়গা করে দিল আরশকে বসার। আরশ নিজের লাগেজ পিছনে রেখে এসে বসলো নুসরাতের পাশের সিটে। সামনের সিটে বসেছে সৌরভী। ড্রাইভারের সাথে ধীরে ধীরে গাড়ি চলতে শুরু করলো। আধা ঘন্টা পার হলো। নুসরাত, সৌরভী, এমনকি আরশ টু শব্দ করলো না। পিন ড্রপ সাইলেন্ট পুরো কার জুড়ে। সৌরভী এবার নীরবতা ভেঙে জিজ্ঞাসা করলো আরশকে, ভাইয়া কি নিয়ে পড়াশোনা করেছেন? পড়াশোনা শেষ আপনার? আরশ মোবাইল অফ বাটনে চাপ দিয়ে বন্ধ করে নিল। বন্ধ করার আগে 1.5-2 বছরের একটা মেয়ের মুখে ঝাপসা কিছু অংশ দেখা গেল। তারপর ঠুপ করে মোবাইল বন্ধ হয়ে গেল। আরশ মোবাইল নিজের গলায় ঝুলানো ব্যাগে ঢুকালো। কিছুটা অন্যমনস্ক থাকায় সৌরভীকে আবারও জিজ্ঞাসা করলো, হ্যাঁ কি বলেছিলেন আপনি? সৌরভী আবার একই প্রশ্ন জিজ্ঞাসা করলো। আপনার স্টাডি কমপ্লিট? আরশ পুরুষালী ধারালো কণ্ঠে প্রশ্নের উত্তর দিল, জি। আপনার সাবজেক্ট কি ছিল ভাইয়া? সৌরভী আগ্রহ নিয়ে জানতে চায়। চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে উদ্দীপনা। আরশ দেখলো মেয়েটা জলজল করা চোখের চাহনি, প্রশ্নের উত্তর জানার আকাঙ্ক্ষা। এই বয়সে সকলেরই অজানা জিনিসের প্রতি কৌতূহল থাকে। তা দেখে হালকা হাসলো আরশ, যা আলগোছে বিলীন হয়ে গেল দন্তপাটির নিচে। পুরুষালী নির্বিকার চিত্তে উত্তর দিল সৌরভীর করা প্রশ্নের। ইকোনমিক্স। সৌরভী এবার কোনো প্রশ্ন করার আগে আরশ জিজ্ঞাসা করলো, নাম কি আপনার? সৌরভী হাসি হাসি মুখ করে মাথা কাত করে তাকায়। আরশের দিকে তাকানোর আগে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকা নুসরাতের সাথে চোখাচোখি। নুসরাতের দৃষ্টি শীতল বাজ পাখির ন্যায় শিকারী। সৌরভী সেদিকে থেকে চোখ ফিরিয়ে উত্তর দিল, জি, সৌরভী শিকদার। আরশ মাথা নাড়ালো বোঝার ভঙ্গিতে। এবার সৌরভী জিজ্ঞাসা করলো আরশকে, আপনার নাম কি ভাইয়া? নুসরাত দুজনের কথার ভিতর নির্লিপ্ত। সারাদিন পটর পটর করা নুসরাতের ভিতর কথা বলার কোনো প্রকার উদ্দীপনা দেখা দিল না। আরশ রাশভারী কণ্ঠে বলল, আরশ সৈয়দ আরশ হেলাল।
নুসরাত মোবাইলের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয়। ঠিক বোঝা গেল না আরুষের কথা তার কানে গিয়েছে কিনা। সৌরভী অবাক চোখে তাকায় আরুষের দিকে, ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে বলে ওঠে, ভাইয়া ও। সৌরভী সবকিছু গুলিয়ে ফেলল কথা বলতে গিয়ে। আরুষ ভ্রুকুঞ্চিত করে, মাথা একটু আগায় সামনে, জিজ্ঞাসা করে, ও কি? নুসরাত এতক্ষণে নির্লিপ্ততা ছেড়ে ফেলে বলে ওঠে, ও কিছু না। সৌরভী মুখ খুলতে নিবে, নুসরাত দুপাশে মাথা নাড়ায়, ঠোঁটে আঙ্গুল রেখে চুপ দেখায়, যা আর চোখে লক্ষ্য করে আরুষ। ঠোঁট টিপে এবার জিজ্ঞাসা করে, কি বললেন আপনি? বলুন আপনি। সৌরভী হাসে, নিজের কথা এক নিমিষে গুছিয়ে নিয়ে বলে ওঠে, ভাইয়া পৃথিবী কিন্তু গোল, আবারও কিন্তু প্রমাণ হয়ে গেল। দেখুন আপনাদের বাড়ির একটু বিপরীতে যে বাড়ি, ওই বাড়িটাই আমাদের। আরুষ কিছু বলে না। এবার সরাসরি নিজের দৃষ্টি ঘোরায় নুসরাতের দিকে, জানতে চেয়ে জিজ্ঞাসা করে সৌরভীকে। ওনার নাম? সৌরভী ঝটপট উত্তর দিতে গিয়ে থেমে যায়। নুসরাত সৌরভীর কথায় ফোরন কেটে বলল, ময়না মির্জা। আরুষ তড়াক করে নুসরাতের দিকে তাকায়, কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে, আপনার সাথে আমার আরো একবার দেখা হয়েছিল কি? নুসরাত নির্লিপ্ত গলায় কাটকাট কণ্ঠে বলে। জি না। আরুষ জিজ্ঞাসা করে সৌরভীকে। ভবিষ্যৎ নিয়ে কি ভাবনা আপনার সৌরভী? সৌরভী নম্র কণ্ঠে উত্তর করে। জি, গৃহিণী হব। আরুষ হাসে একটু, আবারও জিজ্ঞাসা করে। পড়াশোনা কতদূর? সৌরভী ঝটপট গলায় উত্তর দেয়, অনার্স ফার্স্ট ইয়ার। ময়না মির্জা, আপনার ভবিষ্যৎ নিয়ে কি ভাবনা? আরুষের ঠাট্টা স্বরে করা প্রশ্নে নুসরাত ঠোঁট বাঁকায়, মৃদু কণ্ঠে বলে, বিয়ে শাদী করবো, বাচ্চা পয়দা করব, পাশের বাড়ির ভাবি আন্টিদের সাথে বসে আরেক বাসার ভাবি আন্টিদের নামে চুগলি করব, এই ভাবনা আমার। আরুষ নিজের চোখের উচ্চ পাওয়ারে চশমা খুলে হাতে নেয়, গম্ভীর কণ্ঠে বলে ওঠে। আমি এটা জিজ্ঞাসা করিনি। নুসরাত আরুষের কথা কেটে দিয়ে ব্যগ্রতা নিয়ে জিজ্ঞাসা করে। তাহলে কি জিজ্ঞেস করেছেন আপনি? আরুষ নিষ্প্রাণ দৃষ্টি সামনের দিকে স্থির করে উদাসীন কণ্ঠে জানতে চায় আবার। ভবিষ্যৎ সম্পর্কে আপনি জানতে চেয়েছি। আই মিন, ভবিষ্যৎ প্ল্যান কি? নুসরাতের ঠোঁটের আগায় প্রশ্নের উত্তর ছিল মনে হয়। ঝটপট উত্তর দিতে গিয়ে একটু সময় থামলো, তারপর এক মুহূর্ত বিলম্ব না করে আগের মতো অবিচল কণ্ঠে বলল, আমি রাস্তায় প্রতিবন্ধী সেজে বসে থাকবো আর আমার জামাই ভিক্ষা করবে, সাথে সাথে বলবে আল্লাহ নবীজির নামে 4টা দিয়ে যান। সৌরভী নিরর্থক অভিমত পোষণ করলো, এই মেয়ে দ্বারা সব সম্ভব। হয়তোবা দেখা যাবে বেশি ঘাটাতে গেলে এর বেচারা ভবিষ্যৎ জামাইকে নিয়ে সত্যি সত্যি রাস্তায় নেমে গেছে ভিক্ষা করতে। তাই সৌরভীও নিজেও ঠোঁটে জিপার এঁটে বসে রইল সামনের সিটে। আরশও আর কথা বলল না, অনেক কথা বলেছে আজকের জন্য, মুখে ব্যথা হয়ে গিয়েছে তার। তাই মোবাইল আবার পকেট থেকে বের করে স্ক্রল করতে লাগলো চুপচাপ। মাগরিবের আজান দিয়েছে কিছুক্ষণ আগে। আরও সৌরভীদের গাড়ি একপাশে দাঁড় করিয়ে গিয়েছে 10 মিনিটের জন্য মসজিদে। গাড়ি থেকে নামার আগে পরনের ডেনিম জ্যাকেটটা রেখে গিয়েছে নিজের সিটের উপর। সেখান থেকে ব্ল্যাকবেরির মিষ্টি ঘ্রাণ সুরসুর করে প্রবেশ করছে গাড়িতে বসে থাকা দুই রমণী নাসারন্ধ্রের ভিতর। দীর্ঘ 10 মিনিট পর যখন আরশ ফিরে আসলো, তখন দেখলো নুসরাত ভুসভুস শব্দ করে ঘুমাচ্ছে সিটের মধ্যে, মাথা একদিকে কাত হয়ে আছে। আরশ গাড়িতে বসে গাড়ির দরজা টেনে লাগিয়ে দিল, তারপর হাত বাড়িয়ে নুসরাতের মাথা টেনে আনলো সিটে। আলগোছে সিটের উপর রেখে দিল মেলি মাথাটা। নিজের পিঠের পিছনের কুশন বের করে নিয়ে নুসরাতের মাথার নিচে দেয় যত্ন সহকারে। আরশ নিজের চোখ নুসরাতের থেকে ফিরাতে সৌরভীর সাথে চোখাচোখি হয়। থতমত খেয়ে ঠোঁট টিপল আরশ, তারপর একটু সন্দেহী গলায় জিজ্ঞাসা করলো, ও বিবাহিত? জি না ভাইয়া। আরশ এবার একটু ধীরতা নিয়ে সন্দেহী কণ্ঠে জিজ্ঞাসা করে। আর এই শিওর সৌরভী? এবার সৌরভী থমকায়। সত্যি তো সে নুসরাতকে কোনোদিনও জিজ্ঞাসা করেনি তাদের বাড়ি বিষয়ক প্রশ্ন, কখনো জিজ্ঞাসা করেনি সে কে বিবাহিত নাকি অবিবাহিত। সৈয়দ বাড়ির অভ্যন্তরে ঘটে চলা কোনো কিছুই তার কাছে পরিষ্কার নয়। আর নুসরাতও কোনোদিনও ইচ্ছা প্রকাশ করেনি বলার জন্যে নিজের বাড়ির ভিতরে চলা সমস্যার। সৌরভী দ্বিধাদ্বন্দ্বে ভোগে, দ্বিধা নিয়ে নিজের নুয়ে যাওয়া চোখ তোলে, আমতামটা করে বলে ওঠে, আই ডোন্ট নো ভাইয়া, আমি কোনোদিন জানতে চাইনি এই বিষয়ে ওর কাছে। আরও হাসলো, আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলো না সৌরভীকে। রাত গভীর হলো, রাস্তায় গাড়ি চলাচল ধীরে ধীরে কমতে শুরু করলো। গ্লাস ভেদ করে বাতাসে শো শো করে এসে প্রবেশ করলো পুরো গাড়িতে। গাড়ি যখন সোসাইটির ভিতর ঢুকলো, নুসরাত ধীরে ধীরে চোখ খুলে তাকালো। মাথা একদিকে করতে ম্যানলি পারফিউমে তীব্র ঘ্রাণ প্রবেশ করলো নাসারন্ধ্রের ভিতর দিয়ে। চোখ ঝাপড়াতে বাহিরের ল্যাম্পপোস্টের তীক্ষ্ণ রশ্মি এসে লাগলো চোখে। এক হাত দিয়ে চোখ চেপে ধরলো, তারপর আলস হয়ে আসতে ঘুম ঘুম কণ্ঠে সৌরভীকে জিজ্ঞাসা করলো, চলে এসেছি? তখনও নুসরাতের নাকে যাচ্ছে ব্ল্যাকবেরির মিষ্টি ঘ্রাণ। ঘুম পুরাপুরি না কাটায় বুঝতে পারলো না পাশের ব্যক্তির কাঁধে মাথা রেখে শুয়ে আছে সে। সৌরভী উত্তর দিল ধীরে সুস্থে নুসরাতের প্রশ্নে। নুসরাত ম্যাডামের ঘুম শেষ? উঠে বসতে বসতে নাকে হাত জড়ল, নাক পিস পিস করছে কোনো কিছুর।
নাকে পিসপিস করছে কোনো কিছু। প্রশ্নের উত্তর দিতে গিয়ে নাক মুখ খিচে হাঁচি দিয়ে উঠল। মুখ থেকে হাত সরাতেই পাশ থেকে কেউ টিস্যু এগিয়ে দিল নাকের সামনে। নুসরাত তা নাকে চেপে ধরে পাশে তাকাতেই কালো মণি বিশিষ্ট পুরুষালী চোখের সাথে চোখের মিলন ঘটে। অতঃপর সেদিকে তাকিয়ে থেকে নুসরাত সৌরভীকে বলল, আমাকে এখানে নামিয়ে দে, আমি একা একা যেতে পারবো। সৌরভী অনীহা নিয়ে বলল, আর একটু রয়েছে, সামনে গিয়ে নামবি। নুসরাত শুনল না। সে এখানে নামবে বলেছে মানে এখানেই নামবে, কারো কোনো কথা শুনবে না। অগত্যা ড্রাইভারকে সৌরভী গাড়ি থামানোর কথা বলল। ড্রাইভার গাড়ি থামাতে নুসরাত নিজের এয়ারপড, ল্যাপটপের ব্যাগ আর মোবাইল থাবা মেরে চেপে ধরে নেমে যেতে নিবে আরশ জিজ্ঞাসা করলো। বিবাহিত? নুসরাত গাড়ির দরজার লক খুলে গাড়ি থেকে নামতে নামতে উত্তর দিল। না। আরশ আবারও রাশভারী কণ্ঠে জিজ্ঞাসা করলো। বিবাহিত? নুসরাত আবারও নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল। না। আরশ নিজের জায়গায় অটল থেকে কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলো। বিবাহিত? নুসরাত শীতল কণ্ঠে উত্তর দিল। না। সৌরভী একবার আরশের দিকে একবার নুসরাতের দিকে শুধু তাকালো। দুজনের বিবাহিত প্রশ্নে আর না উত্তরে সে আটকে। আবারও সৌরভীর কানে আসলো কর্মর করে আরশ জিজ্ঞাসা করছে, বিবাহিত? নুসরাত গাড়ির দরজা আটকাতে আটকাতে বলল, জি না। আরশ পুরুষালী উদ্বিগ্ন কণ্ঠে আবারও জানতে চায়। বিবাহিত? নুসরাত তেরছা গলায় বলে, না। আরশ ঠোঁট বাঁকিয়ে হাসে। নুসরাতের দিকে একবার তীক্ষ্ণ চোখে বুলিয়ে নিয়ে বলে, আপনি কি বিবাহিত ময়না মির্জা? আরও শেষের কথাটা একটু টেনে টেনে বলল, যেন নুসরাতের নামে ঠাট্টা উড়ালো। নুসরাতও কাটকাট গলায় বলে, আমি পিওর সিঙ্গেল ভাইয়া, আপনার আমাকে দেখেই বোঝা উচিত। আরশের ঠোঁটে হাসি ফুটে ওঠে, যা গাড়ি অন্ধকার থাকার দরুন বোঝা মুশকিল হয়। আরশ তীক্ষ্ণ গলায় জানতে চায়, শেষবারের মতো জিজ্ঞাসা করছি, মিস অর মিসেস বিবাহিত কিনা। পরের বার উত্তর দেওয়ার জন্য সময় থাকবে, কিন্তু উত্তর দিতে পারবেন না ময়না মির্জা। আরশের কণ্ঠে অদৃশ্য কোনো কিছু অনুভব করলো নুসরাত। তবুও নিজের ধীরতায় অটল থেকে রগরগে গলায় উত্তর দিল, আমি অবিবাহিত অবিবাহিত অবিবাহিত। হয়েছে, এবার আমি যাই। আরশ ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় নির্বিকার চোখে ধৈর্য ধরে বসে নুসরাতের মুখের পরিবর্তন দেখল। কিরকম হয়েছে তার করা প্রশ্নে উত্তর দেওয়ার সময় ঠোঁট নাড়লো, কপাল কুঞ্চিত হওয়া, নাকের পাটাতন থেকে ঘাম মুছে নেওয়া, অতিষ্ঠ হওয়া, এমনকি তার উপর বিরক্ত হয়ে শক্ত হাতে দরজা লাগানো। আরশ বন্ধ গাড়ির দরজার দিকে চেয়ে চুলে হাত বোলাতে বোলাতে ঠোঁট বাঁকিয়ে হাসলো। চোখ বন্ধ করে পিছনের দিকে মাথা এলিয়ে দিয়ে বলে উঠল, আই লাইক ইউর ব্লুমড অ্যান্সার ইন এ ড্যান্সার্স ওয়ে। আপনার প্রতি জানার কৌতূহল আরও একটু বেশি বেড়ে গেল ময়না মির্জা। শুধু সত্যটা জানতে দিন। একটু কনফিউশন রয়েছে আপনার প্রতি, সেটা দূর হোক, তারপর বুঝিয়ে ছাড়বো আমি আরশ হেলালকে। দোয়া করুন আমি যাকে ভাবছি আপনি যেন সে না হন। আপনি যদি সে হন, ইউ আর টোটালি টোমেট মিস্টার সেট আরশ। নিজের স্টাডি রুমে মাথায় হাত ঠেকিয়ে বসা এক চওড়া শরীর বিশিষ্ট পুরুষ। বয়স তার 30-এর কোঠায়, কিন্তু এখনো অবিবাহিত। পছন্দসই কোনো রমণী না পায় 30 বছরের এই জীবনে এখনো সিঙ্গেল সে। গম্ভীর মুখ ভঙ্গি করা তার, চোখে মুখে তীক্ষ্ণতা, চোখ স্থির সামনের ল্যাপটপের দিকে, ঠোঁটে খুঁড়ো হাসি লেগে আছে সামান্য। ল্যাপটপের কিবোর্ডে আঙ্গুল চালাতে চালাতে একসময় তার হাত থামে, বিরক্ত হয় নিজের প্রতি। বাঁ হাতের তালুতে কপাল ঠেকিয়ে নিষ্প্রিয় ভঙ্গিতে বসে, চোখ বন্ধ করতে ভেসে ওঠে ওভাল আকৃতির একটা মুখ, গালগুলো হালকা ফুলো ফুলো, মেয়েলি উঁচু সরু নাকের বাঁ পাশে ছোট্ট একটা নোজরিং, চোখের পাপড়িগুলো ঘন কালো কিন্তু অতটা লম্বা নয়। নাহিয়ান আবরার পূর্বের জানার মতে মেয়েদের চোখের পাপড়ি লম্বা হয়, তাহলে এই মেয়ের ক্ষেত্রে ভিন্নতা কেন? বদ্ধ রুমে বসে থেকে নাহিয়ান হেসে উঠল হুহা করে। 5 সেকেন্ডের ভিতর নিজের হাসি থামিয়ে আগের মতো গম্ভীর হয়ে গেল। রুমে প্রতিধ্বনিত হওয়া হাসির তীক্ষ্ণ শব্দ গায়েব হয়ে গেল। এর কিছু মিনিট পর নাহিয়ান উঠে দাঁড়ালো। উঠে দাঁড়াতেই ভেসে উঠল পুরুষালী শক্তপোক্ত শরীর। ড্রপ শোল্ডার টি শার্ট পরনে থাকায় হাতের বড় বড় মাসলগুলো স্পষ্ট ভাসছে। সাদা রঙের গ্যাবার্ডিনের প্যান্টটা নিচের দিকে গুটিয়ে ঢাকনোর উপর রাখা, শুভ্র বর্ণের শরীরটা নজর কাড়া সুন্দর। 2 ব্লক হেয়ার কাটটা নাহিয়ানের মুখের সাথে মানানসই। 6 ফুট লম্বা পুরুষটাকে হেয়ার কাটে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। থুতনিতে হাত বোলায় নাহিয়ান, হাতে খোঁচা লাগে ছোট ছোট দাড়ির। হাত বোলাতে বোলাতে ঠোঁট বাঁকিয়ে হেসে আবারও নিজের রিডিং টেবিলে বসে গেল সে। হাতগুলো মুখের সামনে তুলে ধরতেই বাহির থেকে ঠুকঠুক করে শব্দ আসলো। নাহিয়ান গম্ভীর পুরুষালী ধারালো কণ্ঠে বাহিরের মানুষের উদ্দেশ্যে বলল, কামিং মিস্টার শেখর রায়। নাহিয়ানের ধীরতা নিয়ে লোকটাকে ডাকা দেখে বোঝা গেল এতক্ষণ ওনার অপেক্ষায় স্টাডি রুমে বসে সে। শেখর রায় অনুমতি পেতে ভিতরে প্রবেশ করলেন। হাতে ওনার একদলা কাগজের স্তূপ। রিডিং টেবিলের সামনে দাঁড়াতে নাহিয়ান হাত দিয়ে দেখালো
সামনের চেয়ারে বসার জন্য। শেখর রায় চেয়ার টেনে বসে পড়লেন। কাগজ বললে ভুল, মোটা মোটা দুটো ফাইল রাখেন কাছের টেবিলের উপর মিস্টার শেখর। নাহিয়ান ফাইলগুলো দেখে নিজের রিডিং টেবিলে ড্রয়ার খুলে ছোট্ট লেন্সের একজোড়া কালো ফ্রেমের চশমা বের করে চোখে এঁটে নিয়ে নাহিয়ান তার পুরুষালী গম্ভীর চিত্তে বজায় রেখে বলে, হোয়াটস দ্য গার্লস নেম মিস্টার শেখর রায়? শেখর রায় চোখ নিচের দিকে নামিয়ে নিয়ে বলে ওঠেন, সয়দা নুসরাত নাসির। কাগজের স্তূপের দিকে নাহিয়ান চোখ বোলাতে বোলাতে বলল। এইস? শেখর উত্তর দিলেন। 19। নাহিয়ানের মুখ দিয়ে বের হয়ে আসলো পারফেক্ট। ফাইলগুলোতে চোখ বোলাতে বোলাতে আবারও একই ধীরতা নিয়ে পুরুষালী পুরু কণ্ঠে জিজ্ঞাসা করলো। ওয়েট। শেখর আবারও নিরুদ্বেগ কণ্ঠে বললেন, জি স্যার, 48। নাহিয়ান এবার চোখ তুলে তাকায় শেখর রায়ের দিকে, ঠান্ডা কণ্ঠে জানতে চায়, বিবাহিত নাকি অবিবাহিত? স্যার, এই বিষয়ে কোনো উত্তর খুঁজে পাইনি এখনো, কারণ অনেকে বলেছে বিবাহিত, আবার অনেকে বলেছে ম্যাম অবিবাহিত। নাহিয়ান মাথা দোলালো তীক্ষ্ণ কণ্ঠে মিস্টার শেখরকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলে, এখন আপনি আসতে পারেন মিস্টার শেখর, আমার প্রয়োজন হলে ডেকে পাঠাবো। অ্যান্ড আপনাদের ম্যাডামের দিকে নজর রাখবেন, প্রতিটি সেকেন্ড কি কি করছেন তার একটা সূক্ষ্ম ইনফরমেশন আমি চাই। মিস্টার শেখর ওকে স্যার বলে উঠতে যাবেন, এর মধ্যে নাহিয়ান আবারও ডেকে উঠল। তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করে, মিসের ইনফরমেশন বের করতে 3 দিন কেন সময় লাগবে আপনাদের? মিস্টার শেখর কিছুটা ভড়কে গেলেন, মৃদু কণ্ঠে ডেকে উঠলেন। স্যার। নাহিয়ান ঠোঁট টিপল, কপালে ভাঁজ ফেলে গমগমে পুরুষালী হাসকি গলায় শাসানো কণ্ঠে বলল, স্যার, আমি শুনতে চাইনি মিস্টার শেখর, আমি আমার প্রশ্নের উত্তর চাইছি আপনার কাছে। মিস্টার শেখর ঢোক গেলেন, ধীরে ধীরে বলতে শুরু করলেন, স্যার, আপনি বলেছিলেন ম্যামের বাসা ব্রাহ্মণবাড়িয়া। গত 2 দিন যাবৎ আমরা সবাই ওনার খোঁজ নিয়েছিলাম, কিন্তু কোনো সন্ধান পাইনি। এরপর জানা গেল যে ম্যাডাম ওখানে বেড়াতে গিয়েছিলেন। উনি ফ্লাইটে বা ট্রেনে করে যাননি, বাই রোড গিয়েছিলেন। এজন্য একটু সময় লেগেছিল ম্যামের খোঁজ নিতে। নাহিয়ান খুর চোখে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করে মিস্টার শেখরকে। মিস্টার ম্যাডামের বাসা কোথায়? শেখর অত্যন্ত কোমল কণ্ঠে জানান, সকাল 6টা, সৈয়দ বাড়ির বাগানে বসে আছে ইশরাত চোখ বন্ধ করে। একবার নাক বন্ধ করে সকালের শীতল বাতাসে আহরণ করছে নিজের মধ্যে, আবার শ্বাস ফেলে নিজের ভিতরের কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে। একসময় এরকম করতে করতে নাক বন্ধ হয়ে গেল মেয়েটার। অক্সিজেনের সূক্ষ্মতা অনুভব করতে চোখ খুলে তাকালো। চোখের উপর কালো কিছুর আবরণ দেখে ভড়কে গেল, ভড়কে গিয়ে চিৎকার করতে যাবে, এর মধ্যে নুসরাতের গলার স্বর ভেসে আসলো, ভাই, এখানে বসে কি করছিস? বাইরে গিয়ে কুমফু কর, তাহলে একদিন রোগা পাতলা হয়ে যাবে পাত্তর মতো। নুসরাত কথা শেষ করে এক হাতে সামনে এনে হুহা করে হাসতে শুরু করলো। ইশরাত নিজের মুখের উপর থেকে জিনিসটা সরাতে চোখে ভাসলো আন্ডারওয়্যার। ওয়াক ওয়াক করে বমি করতে যাবে নুসরাত বলল, বোন আমার থাম, এভাবে বমি টমি করে আমার এত সুন্দর বাগান নষ্ট করিস না। এটা আমি গত সপ্তাহে লোকাল বাজার থেকে ফকফকা 50 টাকার নোট দিয়ে তোর জন্য স্পেশালি কিনেছি, যাতে তুই এতে সর্দি মুছতে পারিস। বল, একদম ভালো কাজ করেছি না? তুই তো আবার লোকাল জিনিস ইউজ করিস না, ব্র্যান্ডের মাল ইউজ করিস। নুসরাত কিছুটা টেনে টেনে বলল শেষের কথা। ইশরাত চোখ তুলে নুসরাতের দিকে তাকায়, যে হাসি হাসি মুখ করে ইশরাতকে অবলোকন করছে। দ্বিধাভরা কণ্ঠে সত্যতা যাচাই করতে জানতে চায়, সত্যি? নুসরাত বিরক্তি নিয়ে এগিয়ে আসে ইশরাতের দিকে, টেনে মাদুর থেকে তুলতে তুলতে বলে, আমার মা, আমি মিথ্যা কথা বলি না, তুই জানিস না? আমি তো তোর মতো একটা বোকা মেয়েকে মিথ্যা কথা বলতে পারি বলতো? নুসরাতের কথা শেষ হতে ইশরাতের হাতের গাঁটটা লাগে তার মাথায়। ইশরাত কাটকাট কণ্ঠে জিজ্ঞাসা করে, মিথ্যা কথা বলার জায়গা পাস না? তুই আর মিথ্যা দুইজন একে অপরের খালাতো ভাই বোন। নুসরাত ইশরাতের মাথা হাত দিয়ে পেঁচিয়ে ধরে বলে ওঠে, এত সত্যি কথা বলতে নেই, চল পার্কে একটু হাঁটাহাঁটি করে আসি। ইশরাত যেতে চাইল না। নুসরাত এক প্রকার টেনে নিয়ে গেল বাড়ির বাহিরে। অজ্ঞাত না চাইতেও ও যেতে হলো। নুসরাতের টানাটানি কাছে হার মেনে নাসির মঞ্জিলের বাহিরে সৈয়দ বাড়ির পার হওয়ার সময় দেখা হলো হেলাল সাহেবের সাথে। ইশরাত মৃদু কণ্ঠে সালাম দিল। হেলাল সাহেব সালাম নিয়ে তা আবার ফিরিয়ে দিলেন। নুসরাতের এতটুকু সময় নেই, সে কোনো রকমে সালাম করে ভাগলো সেখান থেকে। বড় বড় পা ফেলে নিজাম শিকদার নিজের বারান্দা থেকে জিনিসটা লক্ষ্য করে বিড়বিড় করে আওড়ালেন। বেয়াদব মেয়ে। পার্কের ভিতরে প্রবেশ করতে দেখা হলো ইরহামের সাথে নুসরাতের। ইশরাত ততক্ষণে কিছুটা পিছিয়ে পড়েছে নুসরাতের থেকে। ইরহাম নুসরাতকে দেখতে দৌড় দিয়ে আসলো, দুহাত মিলে। নুসরাতও দৌড় মেরে গিয়ে জাপটে জড়িয়ে ধরল। ইরহামের পিঠে নুসরাতের হাত বোলায়। দুজন একসাথে হেসে ওঠে অনেকদিন পর দেখা হওয়ার জন্যে। ইরহাম মিনমিন করে জিজ্ঞাসা করে, ভাই কবে আসছিস বাড়িতে? নুসরাত ইরহামের কাজ চেপে ধরে পার্কের ভিতর দিকে হাঁটতে হাঁটতে বলে,
গতকাল রাতে। ইরহাম অবাক কণ্ঠে বলে ওঠে। তোকে একটা কথা জানাতেই ভুলে গিয়েছি। নুসরাত অবাক কণ্ঠে জিজ্ঞাসা করেন, কি? ছোট ভাইয়াও ব্রাহ্মণবাড়িয়া ছিল এতদিন, আর গতকালই এসেছে। নুসরাত ইরহামের কথা সম্পূর্ণ এড়িয়ে যায়, শীতল কণ্ঠে জিজ্ঞাসা করে, বল তোর দিনকাল কেমন কাটছে? দুজনে কথা বলে বলে পার্কের অন্য রাস্তা দিয়ে চলে যায়, কিন্তু ইরহামের সাথে হাঁটতে আসা সুফি খাতুন তীক্ষ্ণতা নিয়ে তাকিয়ে থাকেন দুজনের গলা পেঁচিয়ে হাঁটার দিকে। দুজন দুজনের সাথে এত মাখামাখি ভাব তিনি মোটেও মেনে নিতে পারলেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দিয়ে আটলেন কিভাবে কথাটা ঝর্ণার কানে তোলা যায়, এবং সেই বুদ্ধি আসতেই উল্টো পথে ফিরে হাঁটা ধরলেন। শুভ কাজে দেরি কিসের, এখনই ঝর্ণার কাছে গিয়ে আলাপ বসাবেন এবং এটা ভালোভাবে জেনে আসবেন প্রাপ্তবয়স্ক বাচ্চাদের এভাবে ঢলাঢলি করতে দেন কেন ওনারা? কোনো কি দায়িত্ব জ্ঞান নেই ওনাদের ভিতর? চেঁচা তার তো চোখই নাপাক হয়ে গেল। কি জঘন্য জিনিস দেখে ফেলেছেন আজ। সুফি খাতুন নাসিরের কানে কথা তুলবেন ভেবেও বাদ দিলেন। নাসির গতকাল যে অপমান করেছিল তা কি কম? আর এই ব্যাটার কথা ছাড়া নাসির এক পা হাঁটে না, তা সুফি খাতুন ভালো করে জানেন। তাই নিজেকে অপমান করার হাত থেকে রক্ষা করার জন্য সুফি খাতুন নাসির মঞ্জিলে না যাওয়ায় ভালো মনে করলেন। আরও একটা জিনিস তিনি কোনোদিনও ভুলবেন না, মরার আগ পর্যন্ত মনে রাখবেন নাসিরের সেই অপমান। পার্কের ভিতর নুসরাতকে খুঁজে না পেয়ে ইশরাত ফিরে গেল বাড়ির দিকে। রাস্তার পাশ ঘেঁষে বেড়ে ওঠা সবুজ ঘাসের উপর শুয়ে থাকা একটা ছোট্ট বিড়ালের সাথে দেখা হলো ইশরাতের। ইশরাত বিড়ালটাকে কোলে তুলে নেয়, মাথায় হাত বুলিয়ে দেয় যত্ন সহকারে। হাত বোলাতে বোলাতে নিজের হাতের সাথে মাপ ঝুঁক নেয় তার হাত থেকে ছোট বিড়ালটা। তখনই নিজের পেছন থেকে ভেসে আসে স্পষ্ট জাইনের গলার আওয়াজ। ইশরাত, বিড়াল পরিষ্কার নয়। আপনি কেন বিড়ালটিকে পরিষ্কার না করে স্পর্শ করছেন? ইশরাত কেঁপে উঠল গমগমে পুরুষালী পুরুকণ্ঠে। নিজের পেছনে থেকে ভেসে আসছে পুরুষালী গলাটা। কপাল কুঞ্চিত করে ভাবে, আগে বলে দিলেন না কেন? তাহলে তো পরিষ্কার করে স্পর্শ করতাম। মনের কথা মনে রেখে জাইনের মুখ দেখার জন্য ঘাড় বাঁকায় সামান্য। অক্ষি কোটরে ভাসিয়ে পুরুষালী শুভ্র বর্ণের মুখ। জাইন ঠোঁট জিহবা দিয়ে ভিজিয়ে নিয়ে বিড়ালটাকে ইশরাতের হাত থেকে ছাড়িয়ে নেয়, আবারও ঘাসের উপর বিড়ালটাকে রেখে দেয়। তারপর পকেটে হাত ঢোকায়, কিছু একটার খোঁজ করে পকেটে হাতায়। হাতে কাঙ্ক্ষিত বস্তুর স্পর্শ পেতে মুঠোয় পুরো নেয়। ইশরাত কৌতূহল নিয়ে তাকিয়েছিল জাইনের দিকে। জাইন জিনিসটার মুখ খুলে ইশরাতের হাতে স্প্রে করতে করতে বলে ওঠে, ও এখনো ছোট, তাই ওকে এখানে রাখুন, বড় হলে নিয়ে যাবেন নিজের বাসায়। ইশরাত মেনে নেয় শান্ত ভঙ্গিতে জাইনের কথা। চুপচাপ চলে যেতে নিবে জাইন হাত টেনে ধরে। ইশরাত প্রশ্নাত্মক চাহনি ছুড়ে দিতেই জাইন বলে, বাসায় গিয়ে হাত ভালো করে পরিষ্কার করে নেবেন। ইশরাত নিজের হাত ছাড়ায় না জাইনের হাত থেকে। পুরোপুরি শরীর ঘুরিয়ে পিছনে ফিরে দুহাত আড়াআড়ি বুকে বেঁধে নিয়ে জিজ্ঞাসা করে, আপনি যে একজন কার্ডিওলজিস্ট সেটা বারবার আমাকে বোঝাতে হবে না। আমি জানি কিভাবে নিট অ্যান্ড ক্লিন থাকতে হয়। জাইন জিহবা দিয়ে ঠোঁট ভিজায়। ইশরাতের হাত আরেকটু বল প্রয়োগ করে চেপে ধরে বলে ওঠে, আমি সেটা বলিনি ইশরাত আপনাকে। আপনি যাই বলুন, আপনার কথা শুরু হয় ডিসিপ্লিন দিয়ে আর শেষও হয় ডিসিপ্লিন দিয়ে। ইশরাত শীতল কণ্ঠে বলল। কথা শেষ করে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে জাইন ইশরাতের কবজি চেপে ধরল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, লাভঝাপ করছেন কেন ইশরাত? আপনি না শান্ত ভদ্র মেয়ে? তাহলে শান্ত ভদ্র সুশীল মেয়ে হয়ে দাঁড়িয়ে থাকুন আমার সাথে। ইশরাত ব্যগ্রতা নিয়ে জাইনের প্রশ্নের উত্তর দেয়, সেটা আমি জানি মিস্টার, এবার আমার হাত ছাড়ুন, নয়তো আমি চিৎকার করব। জাইন দুকাদু চায়। নির্লিপ্ত চোখে ইশরাতকে উপর থেকে নিচে অবলোকন করে নির্বিকার কণ্ঠে বলে ওঠে, তো চেনান না? আমি কি ভয় পাই নাকি আপনার চেনানো? ইশরাত আঙ্গুল তুলে শাসানোর জন্য জাইন নিজের আঙ্গুল দ্বারা আলগোছে তা নামিয়ে দেয় নিচের দিকে। ঠান্ডা গলায় বলে ওঠে, ইশরাত, মুখের সামনে তর্জনী আঙ্গুল তোলা আমি মোটেও পছন্দ করি না। নেক্সট টাইম করবেন না এটা। ইশরাত সরু চোখে দেখে জাইনকে, ক্ষুরতা নিয়ে বলে, তা আমার দেখার বিষয় নয় আপনাকে কি বিরক্ত করে আর কি না করে। জাইন ইশরাতের কবজি একটু শক্ত করে চেপে ধরে অন্য রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বলে, অবশ্যই, কারণ আমার ভবিষ্যতের দায়িত্ব আপনার উপর নির্ভর করে। ইশরাত চেঁচাতে যাবে, জাইন ঠোঁটে আঙ্গুল রেখে বলল, চুপ, একটা শব্দ নয় ইশরাত। ইশরাত মুচড়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে ওঠে, আমি কিন্তু চাচাবো বলছি, ছাড়ুন আমার হাত। তো চেঁচান, আমি না করেছি নাকি? এতে কিন্তু আপনারই লস। ইশরাত প্রশ্নাত্মক চাহনি নিয়ে জাইনকে জিজ্ঞাসা করে, কিভাবে? দেখুন ইশরাত, আপনি চিৎকার করবেন, মানুষ আসবে আপনাকে বাঁচাতে, তখন আমাকে জিজ্ঞেস করবে আমি কেন আপনাকে টেনে নিয়ে যাচ্ছি। আমি সোজা উত্তর দেব, আপনি আমার বউ 12 বছর আগে বিবাহ করে রেখে গিয়েছিলাম, এখন বউ বিবাহ মানছে না, তাই বউকে আমার ভাষায় বোঝাতে একটু ওইদিকে নিয়ে যাচ্ছি। ইশরাত উপর নিচ মাথা নাড়ালো জাইনের কথায়। আবার তড়াক করে জিজ্ঞাসা করলো, কিন্তু প্রমাণ কোথায় আপনি আমার স্বামী? জাইন হাসলো। ইশরাতের চোখের দিকে তাকিয়ে বলল, আমাকে এতটা বোকা ভাববেন না ইশরাত,
আমি মাঠে খালি হাতে নামিনি। ব্যাট, বল, স্ট্যাম্প, প্লেয়ার, আম্পায়ার সব নিয়েই নেমেছি। আমার প্রশ্নের উত্তর আমি পাইনি। ইশরাত রিনরিনে গলায় বলে ওঠে। জাহিন ইশরাতের মাথায় হাত দিয়ে টোকা দিয়ে বলে, বোকা ইশরাত, আমার কথার মধ্যে উত্তর আছে। আপনি কষ্ট করে জ্ঞান কাজে লাগিয়ে খুঁজে নিন। ইশরাত জাহিনের চওড়া পুরুষালী পৃষ্ঠদেশের দিকে তাকিয়ে থাকে। নাকে ম্যানলি পারফিউমের কড়া ঘ্রাণের সাথে পুদিনা পাতার আর কলনের ঘ্রাণ আসছে। ইশরাত চোখ বন্ধ করে মিষ্টি সেই ঘ্রাণটা টেনে নেয় নিজের ভিতর। জাহিন পিছনে ইশরাতকে দাঁড়িয়ে পড়তে দেখে মনে করে পালানোর চেষ্টা করছে মেয়েটা, তাই ঘাড় ঘুরিয়ে তড়াক করে তাকায় পিছনে। ইশরাত তখনও নিজ জায়গায় স্থির দাঁড়িয়ে থেকে মিষ্টি সেই ঘ্রাণটা টেনে নিচ্ছে নিজের ভিতর। জাহিন স্থির দাঁড়ানো ইশরাতের দিকে এক পা এগিয়ে যায়, তারপর 2 পা, তারপর 3 পা, এরকম করে একদম ইশরাতের সন্নিকটে চলে আসে। টান টান হয়ে দাঁড়ানো জাহিন সামান্য গ্রীবা বাঁকিয়ে নিজের মুখ ইশরাতের মুখের কাছে নিয়ে আসে। রেড চেরির মতো লাল বর্ণের পুরুষালী ঠোঁট জোড়া নাড়িয়ে নাড়িয়ে শীতল কণ্ঠে ইশরাতে শোনার মতো করে বিড়বিড় করে আওড়ায়। 1000 বছর আপনার দিকে তাকিয়ে থাকলেও আমার চোখে তৃষ্ণা কখনোই মিটবে না। সকাল 10টা বেজে 30 মিনিট। দোতলা সিঁড়ি বেয়ে নিচে নামছিল আরশ। ড্রপ শোল্ডার টি শার্টে জায়গায় জায়গায় ভাঁজ পড়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো ভঙ্গিতে পড়ে আছে কপালের উপর। আরশ 2 হাত উপরের দিকে তুলে ঘাড় চেপে ধরে, দুপাশে মাথা ঘোরাতে মটমট করে শব্দ হয়। কাঁধ একপাশে কাত করে নিচে নামতে নামতে লিপি বেগমকে উদ্দেশ্য করে হাঁক ছুড়ে, মাম্মা, নাস্তা দাও। হেলাল সাহেব ড্রয়িং রুমে বসে ম্যাগাজিন পড়ছিলেন। আরশের গলার আওয়াজ শুনে গোল গোল চোখে সামনে তাকান। মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কখন এসেছো? আরশ ডাইনিং এর দিকে যেতে যেতে থেমে যায়, আবারও পেছন ফিরে এসে বসে হেলাল সাহেবের সামনের কাউচে। আরাম করে বসে ধীরে সুস্থিরে সালাম দেয় হেলাল সাহেবকে, তারপর উত্তর করে প্রশ্নের। জি, গতকাল রাতে। হেলাল সাহেব মাথা নাড়ালেন, তারপর আবারও জিজ্ঞাসা করলেন, আনিকাকে নিয়ে আসোনি? আরশ কপালে ভাঁজ ফেললো, মনে করার জন্য মাথায় চাপ প্রয়োগ করলো। মনে মনে ভাবলো অনিকাটা আবার কে, কিন্তু অনিকা নামক কারোর সন্ধান নিজের মস্তিষ্কে খুঁজে পেল না। তাই ভ্রু কুঁচকে অবহেলা নিয়ে হেলাল সাহেবকে জিজ্ঞাসা করলো। অনিকাকে? হেলাল সাহেব আতকে ওঠেন, এই ছেলে বলে কি অনিকাকে চেনে না? আরশ তখনও প্রশ্নাত্মক চাহনি নিয়ে বাবার দিকে তাকিয়ে হেলাল সাহেব গর্জে ওঠার মতো করে বলে উঠলেন, আনিকাকে চেনো না মানে কি? সেদিন তো বলে দিলাম ওকে সাথে নিয়ে আসতে। আরশ বিটকেল মার্কে একটা হাসি দেয়, ভ্রুক্ষেপিন গলায় জানতে চায়, বলেছিলেন? মনে পড়ছে না কেন? হেলাল সাহেব ঠাট্টা স্বরে বলে উঠলেন, এসব মনে থাকবে কেন? মনে থাকবে তো ওই মেয়ের কথা। আরশ হেলাল সাহেবকে শেষের কথা মিনমিন করে বলতে দেখে জিজ্ঞাসা করে, পাপা কি মিনমিন করছো? হেলাল সাহেব কিছু বললেন না, তারপর তীক্ষ্ণ গলায় জিজ্ঞাসা করেন, এতদিন তাহলে কোথায় ছিলে? আরশ নির্বিকার কণ্ঠে উত্তর দেয়, ব্রাহ্মণবাড়িয়া। হেলাল সাহেবের কপালে 3টা গাঢ় ভাঁজ পড়ে। তিনি শুধু পারছেন না আরশকে ধরে দুটো লাগিয়ে দিতে। শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলেন, এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে শান্ত কণ্ঠে বললেন, সেটা আমি জানি, কিন্তু কোথায় থেকেছো এতদিন? আরশ নিজের থুতনিতে হাত বোলায়, ঠোঁটে ঠোঁট চেপে ধরতেই গালের মাঝ বরাবর ছোট্ট একটা গর্তের সৃষ্টি হলো। পুরুষালী পুরুকণ্ঠে উত্তর করে, হোটেলে। ছোট্ট করে উত্তর করলো, যাতে হেলাল সাহেব আর কোনো প্রকার প্রশ্নের তীর তার দিকে ছুড়ে দিতে না পারেন। কিন্তু হেলাল সাহেব তো থেমে যাওয়ার লোক নয়, পরপর আবারও জিজ্ঞাসা করলেন, তাহলে এতদিন কি করেছিলে? ঘুরেছি ফিরেছি, খেয়েছি, ঘুমিয়েছি। ঝটপট উত্তর দিয়ে মুখ বন্ধ করে নিল। হেলাল সাহেব বিরস কণ্ঠে বললেন, ওখানে গিয়ে ওদের সাথে কন্ট্যাক্ট করেছো? প্রয়োজন বোধ মনে করিনি। হেলাল সাহেব ফুস করে শ্বাস ফেললেন, মুখ বারবার সংকুচিত প্রসারিত করলেন। আরশ তীক্ষ্ণ চোখে দেখল বাবার মুখ সংযত রাখার ক্ষীণ চেষ্টা। হাত তুলে ডাইনিং এর দিকে ইশারা করে অতিষ্ঠ গলায় বললেন, আমার সামনে থেকে যাও এক্ষুনি। তুমি মাথা গরম করো না, তোমার মুখ দেখে রাগ উঠছে। আরশ অবিলম্বে উঠে দাঁড়ায়, জিহবা দিয়ে গাল ঠেলে নিয়ে ব্যগ্রতার সাথে বলল, তো আমি কি মরে যাচ্ছি আপনার সামনে থাকার জন্য? আজব তো। হেলাল সাহেব আরশের কথা শুনে ভেঙচি কাটলেন, বাচ্চাদের মতো আরশকে ভেঙিয়ে বললেন, আমি জানতাম তোমরা দুজন দেশে আসতেই নিজেদের রং পাল্টে ফেলবে, আর তাই হলো। একজন তো এসেই দেখানো শুরু করেছে, আর এখন তুমি দেখাচ্ছ। আরশ হেলাল সাহেবের কোনো কথা না শোনার ভঙ্গিতে করে চলে গেল ডাইনিং এর দিকে। ক্লিন শেপ করা ধারালো থুতনিতে হাত বোলাতে বোলাতে কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে হাসলো, যার ক্ষীণরেখা হিসেবে ঠোঁটের একটু উপরে সুতো পরিমাণ গর্তের সৃষ্টি হলো।
ঝর্ণা বেগম নিজের রুমে জিনিসপত্র গুছিয়ে রাখছিলেন। বাহিরে থেকে টুকটুক করে শব্দ আসতে হাত থেমে গেল ওনার। সোজা হয়ে দাঁড়িয়ে মাথায় ওড়না পেঁচিয়ে নিলেন সুন্দরভাবে। মাথা নিচু করে গিয়ে দরজার নব ঘোরাতেই দরজা খুলে গেল। একটু ফাঁক করতে ঝর্ণা বেগমের অক্ষিকটরে ভাসল সুফি খাতুনের মুখ, আর তা দেখেই মাথায় চলে আসলো হাজারো চিন্তার বাহার। সুফি খাতুন সচরাচর আসেন না এদিকে, সারাদিন পড়ে থাকেন নাসির মঞ্জিলে। আজ হঠাৎ ওনার উদ্ভব নিজের রুমের সামনে দেখে উদ্ভট লাগলো তার কাছে। তাই জিজ্ঞাসা করলেন ঝর্ণা বেগম, হঠাৎ এখানে ফুপি, কোনো প্রয়োজন আপনার? ঝর্ণা বেগম কথা শেষ করার আগে ঠেলে ভেতরে ঢুকে গেলেন সুফি খাতুন। ঝর্ণা বেগম কিছুক্ষণের জন্য থমকে গেলেন নিজ জায়গায়। এটা কোন ধরনের ব্যবহার? তারপর আবারও নিজেকে শুধরে নিয়ে বললেন, এই ব্যবহারই সুফি খাতুনের কাছ থেকে আশা করা যায়। নিজেকে সামলে নিয়ে গিয়ে বসলেন বিছানায় সুফি খাতুনের পাশে। মৃদু কণ্ঠে আবারও জিজ্ঞাসা করলেন, কোনো সমস্যা ফুপি? সুফি খাতুন হা হুতাশ করে বললেন, সমস্যা বলে সমস্যা? ঝর্ণা বেগম অজানা কোনো খারাপ জিনিসের পূর্বাভাস পেলেন, তাই এক নিমিষে মুখ কাদো কাদো করে ফেললেন। ধরফর করা বুক নিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছে ফুপি? ইরহাম কোনো খারাপ কাজ করছে? সুফি খাতুন মায়া নিয়ে তাকালেন ঝর্ণা বেগমের দিকে, মাথায় হাত বুলিয়ে দিয়ে অত্যন্ত দুঃখী কণ্ঠে বললেন, বিরাট সমস্যা। খারাপ বলে খারাপ, একেবারে জঘন্য খারাপ কাজ করেছে। ঝর্ণা বেগমের শ্বাস আটকে আসলো গলার কাছে, শুধু বাকি ডুকরে কেঁদে ওঠার। সুফি খাতুন তখনও মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন ঝর্ণার। মায়াময় চোখে তাকিয়ে ভাবছেন, আহারে বেচারি, কি নির্মল হৃদয়। আর ছেলেটা কি করলো? একটা বেয়াদব মেয়েকে নিজের জন্য পছন্দ করলো। ঝর্ণা বেগম তখনও নির্বাক, কথা বলার ভাষা খুঁজে পাচ্ছেন না। চোখ থেকে পানি মুছে নিয়ে জিজ্ঞাসা করলেন, মেয়ে সংঘটিত বিষয়? সুফি খাতুন উপর নিচ মাথা নাড়ালেন। ঝর্ণা বেগম বিষাদ নিজের ভিতরে চেপে নিয়ে জিজ্ঞাসা করলেন, মেয়েটাকে আমি কি জানি? সুফি খাতুনের মুখ বিরস হয়ে গেল। উপর নিচ মাথা নাড়িয়ে জানালেন, ঝর্ণা বেগম মেয়েটাকে চেনেন। ঝর্ণা বেগম সচকিত চোখে তাকিয়ে থাকলেন, নিজ মনে ভাবতে লাগলেন কে। সুফি খাতুন তখনই উজ্জ্বল বদনে আধার নামিয়ে উত্তর দিলেন, নুসরাত। ঝর্ণা বেগমের চোখ মুখ কুঁচকে গেল, কপালের মধ্যে পড়ল অস্বাভাবিক রকমের ভাঁজ। এতক্ষণের করা হাহুতাশ কান্না থেমে গিয়ে মুখ দিয়ে বের হয়ে আসলো। নুসরাত? রাস্তার মধ্যে চিৎপটাং হয়ে বসে আছে নুসরাত। ইরহাম কি একটা কাজে গিয়েছে কিয়ৎকাল কাটার পর আশেপাশে কারো সাক্ষাৎ না পেয়ে উঠে দাঁড়ালো শ্যামবর্ণের মেয়েটা। ভাবনায় চলছে বাড়িতে ঢুকে কিভাবে ইশরাতকে বিরক্ত করা যায়, তাই অন্য মনস্ক হয়ে হাঁটছিল। এক হাতে পায়ের স্লিপার জোড়া। হঠাৎ পায়ের নিচে তুলতুলে কিছুর অস্তিত্ব পেতে ছিটকে সরে গেল নুসরাত। চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। ভয় পাওয়ার কারণ মনে করেছিল সাপে পা দিয়ে দিয়েছে। যখন দেখলো না সাপ নয়, একটা বিড়াল, তখন তার ইচ্ছে করলো বিড়ালের বাচ্চাটাকে ধরে একটা মাথায় তুলে আছাড় মেরে দিতে। রাগে চোখে বিড়ালের ছোট্ট বাচ্চার দিকে তাকিয়ে নুসরাত তেড়ে গেল, হাতে তুলে নিল থাবা মেরে। হঠাৎ মনে হলো এই মাসুম বাচ্চাটাকে আছাড় মেরে লাভ কি তার? আছাড় টাছাড় মারা যাবে না, এটাকে বাড়িতে নিয়ে গিয়ে আম্মাকে জ্বালানো যাবে। যেই ভাবা সেই কাজ তার। বিড়ালটাকে হাতে তালু দিয়ে চেপে ধরলো। বিড়ালটা মিউ মিউ করে ডাকছে, সেদিকে নুসরাত পাত্তা দিল না, বিড়ালের সাথে কথা বলল। আরে শালা, মিউ মিউ করো কেন? তোমাকে আমি বাড়িতে নিয়ে বিস্কুট খাওয়াবো, চুইংগাম খাওয়াবো, চকলেট খাওয়াবো, ক্যাট ফুড খাওয়াবো, আমার আম্মার পুরো ফ্রিজ তুলে তোমাকে খাওয়াবো, তবুও মিউ মিউ করে আমার মাথা নষ্ট করো না তো। চুপ করে থাকো, বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। বিড়ালটা নুসরাতের দিকে তাকিয়ে থেকে মেয়ে মেয়ে করতে লাগলো। শরীর পর্যন্ত বেচারা নাড়াতে পারছে না নুসরাত এমন চেপে ধরায়, তাই করুণ চোখে তাকিয়ে নিজের অসহায়ত্ব প্রকাশ করছে। বিড়ালটা একটা সুযোগ পেলে লাভ ঝাঁপ মারার চেষ্টা করছে, তাই নুসরাত অতিষ্ঠ হয়ে আঙ্গুল তুলে বিড়ালের বাচ্চাটাকে শাসাচ্ছে। একদম বেয়াদবি করবা না। আমি যদি আরেকবার দেখি বিলের বাচ্চা তুমি নাচুনি কুদুনি করছো, তাহলে এখান থেকে ধাক্কা মেরে ফেলে দেবো। মনে রেখেও, আমি যা বলি আমি তাই করি। বিড়াল মিয়াও মিয়াও করে উঠল। নুসরাত ঠোঁটে আঙ্গুল রেখে চুপ থাকতে দেখালো। বেচারা বিড়াল বুঝলো না নুসরাত তাকে চুপ থাকতে বলছে, তাই মৃদু শব্দে মেয় মেয় করে উঠল বারংবার। অন্যমনস্ক হয়ে হাঁটায় নিজের পাশের ব্যক্তিকে নুসরাত তখনও খেয়াল করেনি। আবির গত 2-3 মিনিট যাবৎ নুসরাতের সাথে সাথে হাঁটছে। রাস্তার দিকে তাকাতে নিজের ছায়ার সাথে আরেকটা ছায়া দেখতেই তড়াক করে নিজের পাশে তাকালো, আর তখনই চোখাচোখি হলো আবিরের সাথে। আবির নুসরাতকে ব্যঙ্গাত্মক গলায় জিজ্ঞাসা করলো, কি এখানে কাজ করো? নুসরাত নিজের মুখ ওড়না দিয়ে ঘষে মুছে নিল। আবিরের দিকে শান্ত চোখে তাকিয়ে থাকলো। এই মুহূর্তে এই ব্যাটা আবিরকে মোটেও পেটানোর ইচ্ছে নেই, তাই নিজের মুখ বন্ধ রাখা ভালো মনে করলো। কথা বললেই খচ্চরটা হেসে মাথা গরম করে ফেলবে। নুসরাতের অতর্কিত ভাবনা ভেদ করে আবিরের গা জ্বালানো কথা কানে আসলো তার। কত টাকা বেতন দেয়? নুসরাত কথার উত্তর দিল না, পা চালিয়ে চলে যেতে নিবে আবির শুধালো, আমাকে পাত্তা দিচ্ছ না? তুমি জানো আমি কে? তুমি চাইলে তোমার কাজের ব্যবস্থা ভালো একটা
বাড়িতে করে দিতে পারি। নুসরাত মুখ ঝামটা মারল আবিরকে, দু চোখ উল্টে নিয়ে উত্তর দিল, আমি জানতেও চাই না তুই কে। তাছাড়া তুই কি আমার কাজের ব্যবস্থা করে দিবি? নিজে তো মানুষের পেছন পেছন ঘুরে চাকরি বাঁচিয়ে রেখেছিস। শোন, একটা কথা বলি তোকে, তোর 4-5 মাসের বেতন আমার একটা পারফিউমের দাম লেভেল কোথায় বুঝেছিস আমার? নুসরাত তাচ্ছিল্যে ভরা কণ্ঠে কথা শেষ করলো, যা খুব শক্তভাবে আবিরের গায়ে লাগলো। আবির আঙ্গুল তুলল নুসরাতের মুখের সামনে। নুসরাত আঙ্গুলটা আলগোছে নিজের হাত দ্বারা নিজের মুখের সামনে থেকে নামিয়ে দিয়ে ধমকি দিয়ে বলে উঠল, স্পর্ধা করবি না আমার সামনে আঙুল তোলার। মনে নেই কি বলেছিলাম? হয়তো মনে নেই, তাহলে তোকে আবার মনে করিয়ে দিই। বলেছিলাম আমার সামনে আঙুল তুললে সেটা ভেঙে আমি লকেট বানিয়ে গলায় ঝুলিয়ে দিব। শেষবারের মতো বলছি, এবার করেছিস। আরেকবার যদি আমার মুখের সামনে আঙুল তোলার চেষ্টা করিস, তাহলে তুই নিজে আস্ত থাকবি কিনা তার গ্যারান্টি আমি দিতে পারছি না। চল ফট। নুসরাত আবিরকে চলে যাওয়ার কথা বলে নিজেই পাশ কাটিয়ে চলে যায়, যেতে যেতে আওড়ায়, মেজাজ খারাপ করার জন্য আমার ঘাড়ে এসে পড়ে সবগুলা। ঝর্ণা বেগম থম মেরে বসে আছেন, কোনো প্রকার শব্দ ব্যয় করছেন না। সুফি খাতুন দ্বিধাদ্বন্দ্বে ভুগলেন, মনে করলেন বেয়াদব মেয়েটার নাম শুনে হয়তো বেচারি এত বড় শোক নিতে পারেনি, তাই মনে হয় বড় আঘাত পেয়ে হার্ট অ্যাটাক করেছে। হাত তুলে ঝর্ণা বেগমের নাকের সামনে নিলেন সুফি খাতুন, বুঝতে চাইলেন শ্বাস প্রশ্বাস চলছে কিনা। তখনই বাকশূন্য কণ্ঠে ঝর্ণা বেগম বললেন, বেঁচে আছি ফুপি। সুফি খাতুন স্বস্তির শ্বাস ফেললেন। ঝর্ণা বেগমের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার জন্য কথা তুলতেই ঝর্ণা বেগম থামিয়ে দিলেন। নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসা করলেন, আপনি বলছেন নুসরাতের সাথে ইরহামের কোনো সম্পর্ক আছে, রাইট? সুফি খাতুন মাথা দোলালেন। ততক্ষণে ঝর্ণা বেগমের বুক থেকে মোটা একটা পাথর সরে গিয়েছে। তীব্র বিরক্তি নিয়ে একটা শ্বাস ফেললেন, বিরস কণ্ঠে বললেন, নুসরাতের সাথে ইরহামের সম্পর্ক সম্ভব না। ঝর্ণা বেগমের কথায় মুখ বাঁকান সুফি খাতুন, তারপর গলায় তাচ্ছিল্য করে জ্বালতে চাইলেন, কেন সম্ভব না? ওরা দুজন একজন আরেকজনকে জাপটে জড়িয়ে ধরেছিল পার্কে। আমার এই দুই গুণাগার চোখের সামনে আমি দেখেছি। তারপর নুসরাতের সাথেই ঢলাঢলি তো করতেই আছে। নাজমিনকে পর্যন্ত বাদ রেখেনি। ওর সাথে কিরকম মাখন লাগিয়ে কথা বলে, বাবা রে বাবা। ওদের বাড়িতে গিয়ে কিচেনে বাসন কোসন পর্যন্ত পরিষ্কার করে রাখে। এই বাড়িতে জীবনে এসব করেছিল? কিচেনের আশেপাশে পর্যন্ত যেতে দেখি না তোমার ওই অলস ছেলেকে। শুধু গান্ডে পিণ্ডে গিলে আর নাক ডাকিয়ে ঘুমায়। ঝর্ণা বেগম নিজের নিচের দিকে রাখা মুখ উপরে তুললেন, নিজের বিরক্তি চেপে গিয়ে কণ্ঠে শক্ততা এনে আওড়ালেন, ফুপি, বলছি না সম্ভব না, তারপরও আপনি কিসের সাথে কিসের জোর মেলাচ্ছেন? আমার কথা তো আগে শুনে নেবেন। সুফি খাতুন কথা কেটে দিয়ে বললেন, আরে ঝর্ণা, তুমি বুঝতে পারছো না? ওরা মা মেয়ে সবগুলো মিলে তোমার ছেলেকে আত্মসাৎ করার। ঝর্ণা বেগম ক্ষুব্ধ চোখে তাকালেন, হাত দিয়ে বিছানার চাদর চেপে ধরে বলে উঠলেন, ইরহাম নুসরাতের দুধ ভাই। ঝর্ণা বেগমের কথা শেষ হতে সুফি খাতুনের কথা গলায় আটকে গেল। চোখের পলক ফেলে অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি বললে আবার বলো? ঝর্ণা বেগম ভারী স্বরে আবার রিপিট করে বললেন, নুসরাতের দুধ ভাই ইরহাম। ফুস করে উড়ে গেল সুফি খাতুনের হম্বিতম্বি। হতবিহ্বল চেহারা নিয়ে হাঁ করে চেয়ে রইলেন ঝর্ণার দিকে। মুখে স্পষ্ট অপ্রস্তুত ভাব ফুটে উঠেছে। মিনমিন করে সুফি খাতুন বলেন, আগে বলবে তো? ঝর্ণা বেগম কটমট কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিলেন, আপনি বলার সুযোগ দিয়েছিলেন? সৈয়দ বাড়ির মধ্যে ইশরাত আর ইরহামের গানের গলা সব থেকে ভালো। নুসরাত আর মমো এই বিষয়ে ডাব্বা। মমো তবু পড়ায় ভালো, কিন্তু নুসরাত সে কোনো কিছুতেই ভালো না। নুসরাতের মতামতে এটাই নাকি তার বিশেষত্ব। তারপরও নুসরাত মনে করে সব দিক দিয়ে সে পারফেক্ট। নাসির মঞ্জিলের ছাদের মাঝখানে সুইমিং পুলের একপাশে কিছু ফুলের গাছ আর একপাশে বসার জায়গা। পুলে পা ডুবিয়ে বসে আছে সৈয়দ বাড়ির দুষ্টু 3 সদস্য। নিজাম শিকদারের মতো সৈয়দ বাড়ির 3 নমুনা নুসরাত, ইরহাম, আহান। ইশরাত পা ভেজায়নি, সে মাদুরে পা গুটিয়ে বসে। ইরহাম নিজের পা তুলে ফেললো পানি থেকে, মাদুরে আসন পেতে বসতে বসতে গিটারে আঙ্গুল চালালো। ঠোঁটে লেগে আছে মৃদু হাসি। অন্যান্য মেয়েদের ব্যাপারে যতই ভণ্ড হোক ইরহাম, গানের গলা বরাবরই ভালো। তার গিটারে আঙ্গুল চালাতেই সুর ভেসে উঠল, তার সাথে ইরহামের পুরুষালী গলার আওয়াজ। মেঘের খামে আজ তোমার নামে। নুসরাত, আহান পা তুলে মাদুরে বসলো। দুজন গানের তালে তালে নিজেদের মাথা দোলাচ্ছে। আহান শরীর ছেড়ে দিয়ে নুসরাতের কাঁধে মাথা রাখলো। ইশরাত মৃদুস্বরে ইরহামের সাথে গানের লাইনগুলো আওড়াচ্ছিল। ইরহাম গিটারে হাত চালাতে চালাতে বলল, আবি। ইশরাত ইরহামের পানে চোখ ফিরাতে ইরহাম তার সাথে গলা মিলাতে বলল, বলতে যে মনে হয়। ইশরাত ইরহামের তালে গলা মিলাচ্ছে।
ঠোঁটে দুজনার হাসি। ইরহাম আবারও বলে উঠল। সত্যি বল না, কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে? নুসরাত আর আহান দুজন দুজনের দিকে নিষ্পাপ ভঙ্গিতে চেয়ে ফিসফিস করে আওড়ালো। আমরা দুজন তো প্রেমহীনাই বেঁচে আছি। কথা শেষ করে দীর্ঘশ্বাস ফেললো। আবারও মনোযোগী হলো ইরহাম আর ইশরাতের গানের দিকে। ইরহাম গিটারের সুর আরো একটু জোরে তুলে নিল। তারপর সবাই একসাথে গেয়ে উঠল। বলতে যে মনে হয়। পিছন থেকে মমর গলা ভেসে আসলো। গান গেয়ে গেয়ে সবাই পিছু ফিরতে দেখলো ব্যাগ হাতে মম দাঁড়িয়েছে। কিছু বলার আগে দৌড়ে এসে চাপড়ে ধরলো ইশরাতকে। তখনও ইরহাম গান গাইছে, মম গানের সাথে তাল মিলাচ্ছে। ইশরাত অপ্রস্তুত ভঙ্গিতে মমর পিঠে হাত বুলিয়ে এলোমেলো কণ্ঠে জিজ্ঞাসা করলো, এই হঠাৎ তুই এলে কিভাবে? জানাসনি কেন আসছিস? মম অভিমানী কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমি এসেছি বলে তোমার খারাপ লাগছে? ইশরাত অবাক চোখে তাকিয়ে বলে, আরে খারাপ লাগবে কেন? আমাদের তো আরো বেশি ভালো লাগছে তুই এখানে এসেছিস বলে। মম ইশরাতের গলা জড়িয়ে ধরে আহ্লাদি ভঙ্গিতে কেঁদে উঠল। আহানা নুসরাত নাক উপরে তুলে মমকে ভেঙে একসাথে বলল, হ্যাঁ, কোথা থেকে আসছে ন্যাকাচন্দ্র দাস? ইশরাতকে শক্ত চোখে তাকাতে দেখে নুসরাত আরো কিছু বলতে গিয়ে থেমে গেল। মুখ বাঁকিয়ে বসে রইল নিজের জায়গায়। আকাশে জলজল করতে থাকা চাঁদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে আরশ, চোখ মুখ গম্ভীর। রেলিংয়ে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে সে। তার পাশে সমান উচ্চতার আরেকজন পুরুষ অবয়ব দাঁড়িয়ে। রং আরশের থেকে আরো বেশি উজ্জ্বল। ঠোঁটে লেগে আছে সবসময়ের মতোই হাসি। ঠোঁটে হাসির অস্তিত্ব রেখে জিজ্ঞাসা করে, কি ভাবছিস? আরশ রেলিং শক্ত করে হাতের তালুতে চেপে ধরে বলে ওঠে, ভাবছি একটা মানুষ কতটা নির্লজ্জ হলে একদিন আগে যার শহর থেকে ফিরে এসেছি সেই মানুষটা আবার আমার বাড়িতে চলে এসেছে। মাহাদি ঠোঁট বাঁকায় আরশের কথায়। বেতের সোফায় আরাম করে বসে বলে ওঠে, তা আমিও ভাবছি। এখন বল, সত্যি সত্যি কি ভাবছিস? আরশ চুপচাপ দাঁড়িয়ে থাকে, কথার উত্তর দেয় না। চোখ তার পাশে ডুপ্লেক্স বাড়িটার দিকে। আলো অনেক আগে নিভানো হয়েছে। বাড়িটার আলো অনেক আগে নিভানো হলেও উপরের তলা থেকে এখনো টুকটুক শব্দ আসছে, যা এত জোরে হচ্ছে যেখানে দাঁড়ানো আরশের কানে স্পষ্ট লাগছে। সন্দেহের নজরে সেদিকে তাকিয়ে থেকে পকেট থেকে ফোন বের করলো সে। মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দিতেই খুলে যায় লক। অতঃপর কল লিস্টে ঢুকে মনোযোগ দিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটা নাম্বার খুঁজে পায়। সবার শেষে একদম তলানিতে নাম্বারটা পড়ে আছে। চোখের সামনে ঝাপসা হতেই চশমা হাত দ্বারা পরিষ্কার করার চেষ্টা করে। হাতের সংস্পর্শে চশমার গ্লাস পরিষ্কার হওয়ার বদলে আরো বেশি ঘোলাটে বর্ণ ধারণ করে। আরশ চোখ থেকে বিরক্ত ভঙ্গিতে চশমা খুলে টেবিলে রাখে। কল লাগায় বের করে নিয়ে আসা নাম্বারটিতে। প্রথমবার রিং হতে হতে কেটে যায়, দ্বিতীয়বারও তাই। তৃতীয়বার গিয়ে কল পিক হয়। আরশ ধমক দিতে গিয়ে থমকে যায় কিছু সেকেন্ডের জন্য। ফোনের ওপাশ থেকে ঘুম ঘুম মেয়ে কণ্ঠে জিজ্ঞাসা করছে, হ্যালো, কে? আরশ এক মুহূর্তের জন্য মেয়েটার ভয়েস শুনে থামে। নিজের পৃথিবীর নিজের কাছে ঘোলাটে লাগে। তারপর চোখ ঝাপটে নিজেকে সামলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বেয়াদব, হ্যালো কি? সালাম দেয় আগে, ফোন ধরে আগে সালাম দিতে হয়, জানিস না তুই? নুসরাত বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। এক চোখ খুলে নাম্বার দেখে না, নাম্বার চেনে না, তাই ফোন কাটার পায়তারা করে বলে ওঠে, ওমা, আপনি কে? আপনাকে আমি সালাম করতে যাব কোন দুঃখে? আর আরো একটা কথা, অশুভের মতো রাত বিরেতে ফোন দিয়ে তুই তো করে করছেন কেন? আরশ খেপে গিয়ে চোখ ছোট ছোট করে নিল। এক হাত দিয়ে নিজের কপালের উপরে পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে জিজ্ঞাসা করলো, তুই জানিস না আমি কে? আমার বিষয়ে কে বলেনি তোকে? আরশের কণ্ঠে স্পষ্ট ক্ষোভ প্রকাশ পায়। নুসরাত সোজাসাপটা উত্তর, আমাকে কেউ বলেনি আপনি কে। এখন আপনি নিজেই দয়া করে জানান কোন দেশের রাষ্ট্রপতি আপনি, যাকে আমার সালাম দিতে হবে? আরশ ফুসফুস করে শ্বাস ফেললো, রাগী গলায় বলল, বেয়াদব মেয়ে, আমি তোর জামাই বলছি। বেয়াদব তো আপনি, রাতের বেলা মানুষকে ফোন দিয়ে ডিস্টার্ব করছেন, আবার সাথে বলছেন আমার জামাই। একটা কথা কান খুলে শুনে রাখুন মিস্টার, আমি বিবাহিত না, আমি পিওর সিঙ্গেল। আমার কোনো জামাই টামাই নাই, যেগুলো ছিল সবগুলো ছোটবেলায় মরে গেছে। নুসরাত কথাটা শেষ করতেই আরশের মুখের উপর ফোন কেটে দিল। আরশ দ্বিতীয়বার ফোন দিতে এক মহিলা কণ্ঠ বলে উঠে, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না, দ্য নাম্বার ইজ বিজি নাও। আরশের রাগে কর্মর করতে করতে আওড়ায়, হাউ ফাকিং ডিয়ার সি, কাট মাই কল। আরশের এরূপ ফিসিয়ে চিৎকার করা দেখে মাহাদি হাসলো, ঠোঁট বাঁকিয়ে ঠাট্টা করে আরশকে বলল, ওর প্রতি আমার কোনো অনুভূতি নেই, ও শুধু আমার দেখতো। মাহাদি সূক্ষ্ম খোঁচাটা আরশকে চুড়ে দিয়ে নিষ্পাপ মুখ বানিয়ে বসে রইল। আরশকে তার দিকে হিংস্রাত্মক বাঘের মতো চেয়ে থাকতে দেখে পকেট থেকে ফোন বের করে নিল। ভাব করলো সে কিছুই বলেনি। ঠোঁটে ব্যঙ্গাত্মক হাসি ঝুলিয়ে মোবাইল স্ক্রল করতে লাগলো। আর বারবার আরশকে জ্বালানোর জন্যে একটাই কথা ফিসফিস করে আরশের শোনার মতো করে আওড়ালো, ও আমার দেখতো, এর বেশি কিচ্ছু না, ও আমার দেখতো। হাসির তোড়ে মাহাদির সারা শরীর তুলে উঠল। আরশ গর্জে উঠে
তেরে এসে মাহাদির কলার চেপে ধরে বলে। চুপ, একদম চুপ। মাহাদি নিজের হাসি থামাতে ব্যর্থ হলো। সারা গা দুলিয়ে হাসতে হাসতে আবারও আরুষের কথাটার কপি করে বলল, ও আমার দেখতো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।